আসসালামু আলাইকুম। রিসার্চ হেল্প বাংলাদেশ এবং পাবলিকিয়ান পরিবারের যৌথ উদ্যোগে গবেষণার ফ্রি সেশনে আপনাদেরকে স্বাগত। আজকের সেশনে আমরা রিসার্চের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা হচ্ছে রেফারেন্সিং। আজকের সেশনে আমরা রেফারেন্সিং সম্পর্কে বিস্তারিত জানবো এবং আজকের ক্লাস শেষে আশা করা যায় আমরা এখানে যারা আছি রেফারেন্সিং এর আদপান্তটুকু জানতে পারবো। দেন আমরা অন্য একদিন হয়তো অন্য একটা সেশনে আমরা রেফারেন্সিং সফটওয়্যারটাও শিখবো। ওকে, আমি স্ক্রিন শেয়ার করছি যেন আপনারা খুব ইজিলি বুঝতে পারেন। আশা করি স্ক্রিন দেখা যাচ্ছে, যদিও এখানে লেকচার 3 দেখাচ্ছে। এটা আমাদের আজকে ফ্রি লেকচারের প্রথম লেকচার। তো প্রথমত হচ্ছে যে রেফারেন্সিংটা আসলে কি, মানে রেফারেন্সিংটা কি এবং রেফারেন্সিং আমাদের কেন দরকার। তো এক কথা যদি বলি, রিসার্চ আর্টিকেলে আমরা যদি কারো কাছ থেকে তথ্য নেই তাহলে আমাদেরকে ক্রেডিট দিতে হবে। আর এই ক্রেডিট দেওয়ার যে নিয়ম কানুন, ক্রেডিট দেওয়ার যে প্রক্রিয়া, সেটাকে বলা হচ্ছে রেফারেন্সিং। আবারও বলছি, আমরা রিসার্চের কাজ করতে গেলে রিসার্চ আর্টিকেলের কিছু অধ্যায় আছে, যেমন ইন্ট্রোডাকশন, লিটারেচার রিভিউ, ডিসকাশন। এই পার্টগুলোতে আমরা অন্যের কাছ থেকে তথ্য নিতে হয়। আর অন্যের কাছ থেকে তথ্য নিতে হলে আপনাকে ক্রেডিট দেওয়া লাগবে। আর ক্রেডিট দেওয়ার যে নিয়ম কানুন, ক্রেডিট দেওয়ার যে নিয়ম কানুন, এইটাকে বলা হচ্ছে রেফারেন্সিং। তো এখন আমরা এখানে যারা আছি, বিশেষ করে যারা শিক্ষার্থী, আমরা একাডেমিক যে অ্যাসাইনমেন্ট গুলো করি, আমরা অনেক সময় কাউকে ক্রেডিট দেই না, যেটা খুবই মারাত্মক অপরাধ, মানে লেখা চুরি বলা যায়। আপনারা যদি গুগলে সার্চ করেন দেখবেন এমআইটি এর একটা হ্যান্ডবুক আছে। আপনি যদি এমআইটি হ্যান্ডবুক ফর স্টুডেন্ট লিখে সার্চ করেন পাবেন। সেখানে বলা আছে যে অনেক শিক্ষার্থী অপরাধ করে এবং বলে যে আমি এই বিষয়ে জানতাম না, কিন্তু এইটা এক্সকিউজ হিসাবে গণ্য হবে না। মানে আপনি যদি বলেন যে আমি তো জানতাম না রেফারেন্সিং কিভাবে করতে হয়, তাই আমি রেফারেন্সিং করি নাই, এইটা কিন্তু ভালো এক্সকিউজ না, এবং এটার জন্য আপনাকে অবশ্যই পানিশ করবে। অর্থাৎ আপনাকে রেফারেন্সিং করতেই হবে যদি আপনি কারো কাছ থেকে তথ্য নেন, এবং সেটা অবশ্যই সঠিক নিয়মে করতে হবে। দেখুন, কেন সঠিক নিয়মে করতে হবে সেটা আমি একটু বলি। আহ, একটু এক মিনিট, আমি জাস্ট আপনাদেরকে একটা আহ, মানে জার্নালে আর্টিকেল সাবমিট হওয়ার পরের একটা দেখাই। সরি, আশা করি স্ক্রিন আপনাদের এখানে দেখা যাচ্ছে। এই যে একটা ফাইল, হুম, আপনাদের এখানে তো খুব ভিজি ভিজি লাগতেছে, দেখেন। এইটা হচ্ছে আমাদের একটা আর্টিকেল জার্নালে অ্যাকসেপ্ট হওয়ার পরে ফাইনাল চেকিং এ জার্নাল একদম খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে যে প্রত্যেকটা রেফারেন্স ঠিক আছে কিনা। যেগুলার একটু ভুল ত্রুটি ছিল সেগুলো কিন্তু আবার সংশোধন করা লাগছে। এটা হচ্ছে আর্টিকেল জার্নালে অ্যাকসেপ্ট হওয়ার পরে, মানে পাবলিশ হওয়ার ঠিক আগে। আর যদি আরেকটা ছবি আপনাদেরকে দেখাই, আরেকটা ছবি দেখাই, এই যে ছবিটা আপনাদের এখানে ক্লিয়ার না, ক্লিয়ার না দেখা গেলে সমস্যা নাই। এটা হচ্ছে আমাদের একটা আর্টিকেল জার্নালে জমা দেওয়ার পরে জার্নাল আমাদেরকে অটোমেটিক একটা রিপোর্ট দিচ্ছে যে আমাদের রেফারেন্স গুলা তারা আসলে তাদের সার্ভারে খুঁজে পেয়েছে কিনা। মানে আমরা ধরেন যে 40টা রেফারেন্সকে, মানে 40টা সোর্স থেকে তথ্য নিছি, সেই 40টা সোর্স ভেরিফাইড কিনা। এখন এখানে অনেকে আছেন, আপনারা হয়তো রেফারেন্সিংটা করেন কিন্তু সঠিক নিয়মে করেন না। তা আপনি যদি সঠিক নিয়মে রেফারেন্সিং না করেন, সেটাও রেফারেন্সিং করেন নাই বলেই গণ্য হবে। মানে জার্নাল শুরুতেই যদি দেখে যে আপনার সোর্স গুলা বেশিরভাগ গুলা আপনি ভুল রেফারেন্সিং করে রাখছেন, সেক্ষেত্রে এই পেপারটা রিভিউতেই নেবে না। তো দেখুন, এখন প্রযুক্তি কিন্তু অনেক আগাইছে। একটা সময় হয়তো ভুল রেফারেন্স বা অসম্পূর্ণ রেফারেন্সের আর্টিকেলও জার্নালে অ্যাকসেপ্ট হয়ে গেছে, কারণ সেগুলো ম্যানুয়ালি চেক করা হতো। এখন যেহেতু পুরোটাই অটোমেটেড সিস্টেম, একদম মানে মেশিন পদ্ধতি, ফলে এখন আর সেই সুযোগ নাই। আপনাকে অবশ্যই রেফারেন্সিং করতে হবে এবং সঠিক নিয়মেই রেফারেন্সিংটা করতে হবে। ঠিক আছে? তাহলে এক কথা যদি বলি রেফারেন্সিং মানে হচ্ছে আপনি কারো কাছ থেকে তথ্য নিলে ক্রেডিট দিতে হবে। সেই ক্রেডিট দেওয়ার যে প্রক্রিয়া, সেটাকে বলে হচ্ছে রেফারেন্সিং। ঠিক আছে? একটু চ্যাট বক্সে এক দুইজন জানাবেন যে আমার কথাটা শোনা যাচ্ছে কিনা ঠিক মতো। একজন বললেন পিকচার দেখা যাচ্ছে না। আমি যে একটা পিকচার যে দেখাইছি, এটা কি দেখা যায় নাই? ওকে ওকে, ঠিক আছে। আশা করি আশা করি দেখা যাচ্ছে। ঠিক আছে, ওকে। এবার আমি আবার মূল স্লাইডে চলে যাই, যে স্লাইডটাতে আমি ছিলাম, রেফারেন্সিং এর স্লাইডে ছিলাম। ঠিক আছে, ওকে। এখন রেফারেন্সিং করলে আমাদের কি লাভ হয়? আমি বলবো যে মানে প্রথম যে লাভ সেটা হচ্ছে যে আমাদের লেখার অনেক গভীরতা বাড়ে। যেমন আপনি যদি রেফারেন্সিং নাই করেন, সেক্ষেত্রে সমস্যা হচ্ছে কি, যে আপনার লেখার, যেমন আপনি হয়তো ধরেন ইতিহাসের একটা বিষয় নিয়ে গবেষণা করবেন, আপনি যদি কারো কাছ থেকেই তথ্য না নেন তাহলে আপনার লেখার মধ্যে কিন্তু ডেপনেস আসবে না। ঠিক আছে? এটা একটা কিন্তু সমস্যা। বা ধরুন এখানে যারা সোশ্যাল সায়েন্স, বিজনেস বা ইঞ্জিনিয়ারিং যেই ব্যাকগ্রাউন্ডের রিসার্চারই আছেন না কেন,
রিসার্চ আর্টিকেলের ইন্ট্রোডাকশন নামে একটা পার্ট কিন্তু থাকে। সেই ইন্ট্রোডাকশন পার্টে আমি যেই বিষয় নিয়ে গবেষণা করতেছি সেই বিষয়ের কনটেক্সটটা তুলে ধরা লাগে। এখন কনটেক্সট তুলে ধরতে হলে অবশ্যই আপনার কিন্তু রেফারেন্সিং করা লাগবে, ঠিক আছে? এছাড়াও ধরেন রিডার, তিনি হয়তো আপনি যে বিষয়ে গবেষণা করতেছেন সেই বিষয় সংক্রান্ত আরো তথ্য জানতে চায়। তো এই জন্য আপনি অবশ্যই রেফারেন্সিং করা লাগবে, ঠিক আছে? আপনার লেখার ক্রেডিবিলিটিটা বাড়বে। এবং রেফারেন্সিং করলে আপনার প্লেজিয়ারিজম এড়াতে পারবেন। প্লেজিয়ারিজম মানে লেখা চুরি। তা আপনি কারো কাছ থেকে তথ্য নিচ্ছেন, রেফারেন্সিং করলে আপনার আর প্লেজিয়ারিজম হবে না। তো এইটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়, রেফারেন্সিং কেন করবেন। ওকে। তো এইবার খুব গুরুত্বপূর্ণ দুইটা জিনিস, রেফারেন্সিং এর সাথে জড়িত গুরুত্বপূর্ণ দুইটা শব্দ আছে। একটাকে বলে ইনটেক্সট সাইটেশন বা সাইটেশন আমরা যেটাকে বলি। আবার বলছি, রেফারেন্সিং এর মেইন এলিমেন্ট দুইটা। একটা হলো ইনটেক্সট সাইটেশন বা লেখার ভেতরে রেফারেন্স, আর একটা হলো পূর্ণাঙ্গ রেফারেন্স মানে ফুল রেফারেন্স। একটার নাম হচ্ছে ইনটেক্সট সাইটেশন, এটার নাম হচ্ছে ফুল রেফারেন্স, ঠিক আছে? ফুল সাইটেশন আর কি। এই দুইটা মিলেই হচ্ছে রেফারেন্সিং। ওকে। একটু পরে আমি উদাহরণে যাব। আবারও বলছি, মানে পুরো রেফারেন্সিং শব্দটা যদি আপনি বুঝতে চান তাহলে মনে রাখবেন এখানে দুইটা এলিমেন্ট আছে, ইনটেক্সট সাইটেশন আর একটা হচ্ছে ফুল রেফারেন্স। এই ফুল রেফারেন্স রে কেউ রেফারেন্স লিস্ট বলে, কেউ বিবলিওগ্রাফি বলে। যদি বিবলিওগ্রাফি শব্দটা একটু ভিন্ন, কিন্তু আমি ব্যাখ্যা করব। অর্থাৎ এই দুইটা এলিমেন্ট মিলেই হচ্ছে রেফারেন্সিং, ঠিক আছে? এখন বিষয়টাকে একটু দেখেন। তো এখানে যারা আছেন এতক্ষণ রেফারেন্সিং এ শুনতেছেন, কিন্তু রেফারেন্সিংটা বাস্তবে কেমন দেখায় অনেক হয়তো জানা নাই। এই যে স্ক্রিনে খেয়াল করেন, আমরা কি স্ক্রিনে একটা রেফারেন্সিং এর এক্সাম্পল দেখতে পাচ্ছি? একটু চ্যাট বক্সে জানাবেন স্ক্রিনে আমরা একটা রেফারেন্সিং এর এক্সাম্পল দেখতে পাচ্ছি কিনা। দেখা যায়? আপনাদের মোবাইল রোটেট করলে আপনারা ফুল স্ক্রিন দেখতে পাবেন। ওকে। এখন দেখেন, আমরা অনেক সময় মানে একটা আর্টিকেল লিখতে গেলে দেখবেন লেখার ভেতরে এরকম কিছু সংখ্যা থাকে যে হ্যাঁ, মোরশেদ 2020, সাদিক 2018, মিশেল 1996। লেখার ভেতরে এরকম কিছু জিনিস থাকে, ঠিক আছে? তো লেখার ভেতরে এরকম যে জিনিসগুলা থাকে, আহ, এই যে ছোট আকারে যেগুলো থাকে এগুলাকে বলে ইনটেক্সট রেফারেন্স। লেখার ভেতরে, অর্থাৎ এগুলো লেখার ভেতরে রেফারেন্স ছোট আকারে থাকে। আবার লেখার শেষে আপনারা দেখবেন, আপনারা যদি বিভিন্ন ইতিহাসের বই পড়েন বা অন্যান্য রিলেভেন্ট রিসার্চ আর্টিকেল পড়েন, দেখবেন যে লেখার শেষে এরকম পূর্ণাঙ্গ কিছু রেফারেন্স দেওয়া আছে। তো এগুলাকে বলা হচ্ছে ফুল রেফারেন্স। এগুলাকে বলা হচ্ছে ফুল রেফারেন্স। তো এই ছোট রেফারেন্সে যে বাম দিকে যেগুলো আছে, এই ছোট রেফারেন্স আর বড় রেফারেন্স, এই দুইটা মিলেই হচ্ছে পুরোপুরি মানে রেফারেন্সিং বিষয়টা। আমরা যে একটা পেপার ওপেন করে দেখাই তাহলে আরো ক্লিয়ার হবে। দেখেন, আমি একটা পেপার ওপেন করলাম। আহ আচ্ছা, আমার মাউসটা, আমি জানি না আপনারা ঠিক মতো দেখতে পান কিনা। মাউসটা মানে অন্য কালার হলে ভালো হতো। আচ্ছা, খেয়াল করেন, আমরা জাস্ট একটা আর্টিকেল ওপেন করলাম। এটা হচ্ছে যে কোনো একটা টুলস দিয়ে ফিশিং ওয়েবসাইট ডিটেক্ট করার একটা ইয়ে। আচ্ছা, স্ক্রিনে আমরা আঁকা আঁকি না করি, কেউ একজন স্ক্রিনে আঁকা আঁকি করতেছেন। এইটার কারণে ক্লাস একটু ডিস্ট্রাক্ট হচ্ছে। স্ক্রিনে আঁকা আঁকি না করি, কেমন? ওকে। এখন আমরা জাস্ট মানে রেফারেন্সিংটা কি এটা তো আমরা শিখবো একটু পরে। আগে আমরা একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দেখি। দেখেন, এই যে আমরা একটা আর্টিকেল ওপেন করলাম। এই আর্টিকেলে এই যে প্রথম লাইনের শেষে লেখা আছে গ্রুবর অ্যান্ড জাকসা 2018, তারপর কাকল এটল 2017, বাসিত এটল 2021, জিবা অ্যান্ড রাজ সিং 2016। মানে এখানে ছোট কিছু রেফারেন্স আছে, এগুলোকে বলে ইনটেক্সট সাইটেশন। আর একদম লেখার শেষে যদি আমরা যাই, মানে এই লেখাগুলোর একদম শেষে যদি যাই, তখন সেখানে পূর্ণাঙ্গ রেফারেন্স, এই যে পূর্ণাঙ্গ রেফারেন্স এটা পাবেন। এখানে আবার রেফারেন্স গুলার ওই ছোটগুলারই পূর্ণাঙ্গ রূপে এখানে পাবেন। এইটা আমি একটা পেপার দেখালাম, একটা পেপার, ঠিক ঠিক আছে? ওকে, এখন যদি আমি আরেকটা পেপার দেখাই, খেয়াল করেন, এইটা আবার একটা অন্য টাইপের পেপার। দেখেন, এই যে আমি একটা পেপার ওপেন করলাম। এই পেপারের ভেতরে এই যে দেখেন লাইনের মধ্যে লেখা আছে 1 2। এই যে 1 2, এই যে 1 2, এই যে আমার মাউসটা যেখানে ওটা ড্র করে দিই তাহলে বুঝবেন। এই যে লেখার ভেতরে 1 2, তারপর লেখার ভেতরে এই দেখেন 3 4। মানে লেখার ভেতরে কিছু সংখ্যা আছে। এই যে আবার 6, ঠিক আছে? 6, এর আগে আবার 5 আছে। এই যে 5 6, লেখার ভেতরে এই যে 7 8। দেখেন এখানেও কিন্তু লেখার ভেতরে ছোট একটা সংকেত আছে। লেখার ভেতরে ছোট একটা সংকেত আছে। কিন্তু এই শুধু এই সংকেত দেখে কি আসলে আমরা বুঝি? মানে শুধু এই সংকেতটা দেখে কি বোঝা যায় যে এই এটা কে কে লিখছে? বোঝা যায় না। এখন যদি আপনি এই লেখাটার একদম নিচে যান, মানে একদম শেষে যান, দেখেন এখানে আবার এই 1 2 গুলা বলতে কাদেরকে বুঝাইছে সেটা কিন্তু আছে। মানে এই 1 2 গুলার বর্ণনা আছে। তাহলে উপরে যে 1 2 3 এগুলো আমরা দেখছি সেগুলাকে বলবো যে ইনটেক্সট সাইটেশন। আর
শেষে যেগুলো আছে সেগুলাকে বলবে পূর্ণাঙ্গ রেফারেন্স বা ফুল রেফারেন্স। এই দুইটা এলিমেন্ট মিলেই হচ্ছে একটা আর্টিকেল হবে। আমরা একটু পরে এগুলো শিখবো, আমি জাস্ট আগে কিছু স্যাম্পল বা কিছু নমুনা দেখাই দিলাম, ঠিক আছে? আমি যে একটা বাংলা আর্টিকেল থেকে দেখাই, আমি সবসময় একটা বাংলা আর্টিকেল দেখাই। দেখেন এই যে একটা লেখার ভেতরে লেখা আছে, কাজী শহীদুল, সাতা মান্না সিদ্দিকা তাদের গবেষণায় প্রমাণ করেন যে, এখানে এই যে লেখার ভেতরে কিছু ব্যক্তি এবং সাল আছে, এটা হলো ছোট রেফারেন্স বা ইঙ্গিত। আর একদম শেষে গেলে এই যে দেখবেন এখানে পূর্ণাঙ্গ গুলো আছে, মানে এদেরই পুরা পরিচয়টা আছে, ঠিক আছে? এটা হচ্ছে পরিপূর্ণ রেফারেন্স। কারণ ছোট রেফারেন্সে শুধু লিখে রাখছে মোরশেদ 2020, এখন মোরশেদ নামে তো কত গবেষক থাকতে পারে। এই জন্য শেষে গিয়ে সেইটারই আবার পূর্ণাঙ্গ রূপটা পাওয়া যায়, ঠিক আছে? ওকে, তাহলে আমরা যেটা বুঝলাম, দুটো এলিমেন্ট মিলে রেফারেন্সিং হয়, ইনটেক্সট এবং পূর্ণাঙ্গ। এখন অনেকে বলতে পারেন, ভাই আপনি একটা পেপারে দেখলাম অথর এবং আচ্ছা, রনি হাত তুলছে। আর রনি কোনো প্রশ্ন? আচ্ছা, স্ক্রিনটা একটু পরে আসতেছে, হ্যাঁ, স্ক্রিনটা ওপেন হওয়ার আচ্ছা, পরে 1 সেকেন্ড একটু থামলে ভালো হয়। ওকে, 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 ঠিক আছে, ঠিক আছে। আহ স্ক্রিন একটু পরে আসতেছে না, আমি এটা ঠিক করতেছি। আমরা বেশি স্ক্রিন ইয়ে করে না যাই তাহলে হবে। ওকে, তো এখন খেয়াল খেয়াল করেন, আমরা একটু আগে দেখতেছিলাম যে লেখার ভেতরে অথর সাল, আবার লেখার ভেতরে ওয়ান টু। এই ব্যতিক্রম কেন? ব্যতিক্রম হচ্ছে রেফারেন্সিং স্টাইলের কারণে ব্যতিক্রম, মানে এক এক রেফারেন্সিং স্টাইলের নিয়মটা এক এক রকম, ঠিক আছে? তো আমরা আজকে এগুলাই একটু ডিটেলস শিখবো যে কোন রেফারেন্সিং স্টাইলে নিয়মটা কেমন। ওকে, তাহলে আমরা যেটা মানে শিখতেছিলাম যে দুটো এলিমেন্ট, ইনটেক্স সাইটেশন আর পূর্ণাঙ্গ রেফারেন্স, এই দুইটা জিনিস শিখলে আমাদের রেফারেন্সিংটা শেখা হয়ে যাবে, ঠিক আছে? ওকে, তো এখন আমরা ইনটেক্সট রেফারেন্স শিখবো, ইনটেক্সট রেফারেন্স শিখবো, মানে লেখার ভেতরে রেফারেন্সটা শিখবো। তো আপনাদেরকে বলি, দুনিয়াতে অনেক রেফারেন্সিং স্টাইল আছে এবং প্রায় 10,000 রেফারেন্সিং স্টাইল আছে। মানে এপিএ, এমএলএ, হার্ভার্ড, ভ্যানকুভার, এরকম দুনিয়াতে 10,000 রেফারেন্সিং স্টাইল আছে। তো কোনো মানুষের পক্ষে সম্ভব না যে প্রত্যেকটা রেফারেন্সিং স্টাইল মুখস্থ করা, কারণ প্রত্যেকটা রেফারেন্সিং স্টাইলের অনেক নিয়ম কানুন। তো যেমন ধরেন দুনিয়াতে অনেক কিছু কিছু আছে, কিন্তু আমরা যদি জীব এবং জড় এই দুইটা ভাগে যদি ভাগ করে ফেলি, মানে দুনিয়াতে অনেক কিছু আছে, আমরা চাইলে জীব এবং জড় এই দুইটা ভাগে ভাগ করতে পারি। ঠিক তেমনি যদি আপনারা এপিএ এবং ভ্যানকুভার এই দুইটা স্টাইল যদি শিখতে পারেন, এপিএ আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন এদের একটা স্টাইল আছে, আর একটা আছে ভ্যানকুভার স্টাইল। আপনি যদি এপিএ এবং ভ্যানকুভার শিখতে পারেন, মানে 99% রেফারেন্সিং স্টাইল আপনার শেখা হয়ে যাবে। মানে দুনিয়াতে আর যত রেফারেন্সিং স্টাইল আছে, মোস্ট অফ দ্য কেসে এগুলো হয় এপিএ কে ফলো করে, নাহলে ভ্যানকুভার কে ফলো করে। আমরা একটু পরে প্রমাণ সহ দেব। অর্থাৎ আপনি দুটো রেফারেন্সিং স্টাইল যদি শিখতে পারেন, দুটো রেফারেন্সিং স্টাইল যদি শিখতে পারেন, তাহলে দুনিয়ার যে কোনো রেফারেন্সিং স্টাইল আপনার অটোমেটিক শেখা হয়ে যাবে। যেমন এপিএ এবং হার্ভার্ড স্টাইল অলমোস্ট সেম, ঠিক আছে? এপিএ এবং শিকাগো অথরিটি স্টাইল অলমোস্ট সেম। আবার ভ্যানকুভার আইত্রিপলি স্টাইল অলমোস্ট সেম, ভ্যানকুভার নেচার স্টাইল অলমোস্ট সেম, মানে খালি চোখে আপনি তফাৎ বুঝবেনই না। তো আমি যেটা বললাম যে দুটো স্টাইল যদি আপনি খুব ভালো করে শিখতে পারেন, একটা হচ্ছে এপিএ আর একটা হচ্ছে ভ্যানকুভার, এই দুটো রেফারেন্সিং স্টাইল যদি বুঝে শিখতে পারেন, দুনিয়ার যে কোনো রেফারেন্সিং স্টাইল আপনার শেখা হয়ে যাবে, ঠিক ঠিক আছে? তো আমরা আজকে আগে এপিএ এর ইনটেক্স সাইটেশন শিখবো, এরপর ভ্যানকুভারের ইনটেক্স সাইটেশন শিখবো, এরপর আবার এপি এর পূর্ণাঙ্গ রেফারেন্স শিখবো, ভ্যানকুভারের পূর্ণাঙ্গ রেফারেন্স শিখবো। এতে মানে একটা ক্লাসের মধ্যে একটা কমপ্লিটনেস আসবে। আপনি দুটো স্টাইল ভালো করে শিখলেই অন্যগুলো অটোমেটিক শেখা হয়ে যাবে, ঠিক আছে? ওকে, তো এখন আমরা ইনটেক্সট সাইটেশন নিয়ে কথা বলবো, ঠিক আছে? ইনটেক্সট সাইটেশন নিয়ে কথা বলবো। তো ইনটেক্সট সাইটেশন এখন এপি স্টাইলে, মানে এপিএ স্টাইলে ইনটেক্সট সাইটেশনের কথা এখন বলবো। এরপর আমরা ভ্যানকুভার স্টাইলে ইনটেক্সের কথা বলবো, ওকে? তো ইনটেক্সট সাইটেশন মানে লেখার ভেতরে রেফারেন্স, ঠিক আছে? যেমন দেখেন, আমি বললাম যে জাস্ট একটা উদাহরণ, যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে। তাহলে অথর যিনি, অথরের নামটা আমি বলে দিলাম আগে, ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে, স্টেটমেন্ট দিলাম পরে। যদি অথরের নামটা আমরা আগে দেই, মানে আমরা এখন ইনটেক্স সাইটেশনের ভেতরে যাচ্ছি কি, যদি অথরের নামটা আমরা আগে দেই, এটাকে বলা হচ্ছে ন্যারেটিভ সাইটেশন। মানে ইনটেক্স সাইটেশন আবার দুই প্রকার, ন্যারেটিভ এবং প্যারেন্থেটিক্যাল। ন্যারেটিভ এবং, একটু হাসিব ভাই নিজেকে মিউট করি, হ্যাঁ, ইনটেক্স সাইটেশন আবার দুই দুই প্রকার, ন্যারেটিভ এবং প্যারেন্থেটিক্যাল। ন্যারেটিভ মানে অথরের নামটা আগে আসবে, যেমন দেখেন এই যে মলিনা 2019 আর্গু দ্যাট, মানে মলিনা নামক কোন একজন ব্যক্তি সে কি বলছে, তো উনার নামটা আমরা বলে দিলাম আগে।
ওনার নামটা যদি আমরা আগে বলে দেই, এটাকে বলে ন্যারেটিভ সাইটেশন। কিন্তু আমরা যদি ওনার নামটা পরে বলতাম, যেমন আগামী ডিসেম্বরে নির্বাচন হবে, এরপর ব্র্যাকেটে লিখলাম ডক্টর মোহাম্মদ ইউনূস ওনার নাম, তাহলে এটা হতো প্যারেনথেটিক্যাল। প্যারেনথেটিক্যাল মানে পরে, ক্যাপশনটা যদি পরে হয় এটাকে বলে প্যারেনথেটিক্যাল। এই ন্যারেটিভ এবং প্যারেনথেটিক্যাল মিলেই ইন টেক্সট সাইটেশন। আমি যদি এখন উদাহরণে যাই, দেন আপনারা কাইন্ডলি রিপ্লাই করবেন। এই যে আমার স্ক্রিন দেখে তারপর বলবেন। আচ্ছা, মানে চ্যাট বক্সে বলবেন, এখানে লেখা আছে যে দাস এট অল 2020 ইনভেস্টিগেট দ্যাট। দাস এট অল 2020 ইনভেস্টিগেট দ্যাট। তা বলেন তো এটা কি ন্যারেটিভ না প্যারেন্থেটিক্যাল? চ্যাট বক্সে জানাবেন এইটা কি ন্যারেটিভ নাকি প্যারেন্থেটিক্যাল। এই যে দাস এট অল যেটা আপনি দেখতে পাচ্ছেন এখানে, ওকে, এটা হচ্ছে ন্যারেটিভ। আচ্ছা, এর পরেরটা দেখেন তো, রহমান এন্ড মতিন 2020 ইন্ডিকেট দ্যাট। এর পরেরটা রহমান এন্ড মতিন, যেটা আমি কালার করে রাখছি, রহমান এন্ড মতিন, এটা কি ন্যারেটিভ না প্যারেন্থেটিক্যাল? ওকে, এগুলো আমাদের বোঝা একটু জরুরি এই কারণেই, কারণ আমরা যখন রিসার্চ আর্টিকেলের এক এক পার্টের এক এক ডিমান্ড, ঠিক আছে, যেমন যখন আমরা রিসার্চ আর্টিকেলের ইন্ট্রোডাকশন পার্ট লিখি, তখন আমরা ইচ্ছা করলে ন্যারেটিভ, ইচ্ছা করলে প্যারেন্থেটিক্যাল দুইটাই দিতে পারি। সাধারণত রিসার্চ আর্টিকেলের ইন্ট্রোডাকশন পার্টে সাধারণত প্যারেন্থেটিক্যালটা বেশি হয়। আর রিসার্চ আর্টিকেলের লিটারেচার রিভিউ পার্টে, আবার বলছি, রিসার্চ আর্টিকেলের লিটারেচার রিভিউ পার্টে সাধারণত ন্যারেটিভটা বেশি হয়। ঠিক আছে। আচ্ছা, ওকে। তারপর এখানে এই যে একটা রেফারেন্স, বুহেজি অ্যাটল 2020, এই যে সবুজটা, এটা কি ন্যারেটিভ না প্যারেন্থেটিক্যাল? এটা কি ন্যারেটিভ না প্যারেন্থেটিক্যাল? এই যে আমি যেটাকে মার্ক করে রাখছি, বুহেজি অ্যাটল 2020, যেটাকে আমি মার্ক করে রাখছি সবুজ, এটা হলো প্যারেন্থেটিক্যাল। প্যারেন্থেটিক্যাল মানে বাক্যের শেষে আমরা সাইড করতেছি। বাক্যের এখন কিভাবে করবো সেটা তো আমরা একটু পরে শিখবো। বাক্যের শেষে করতেছি, এটাকে বলা হচ্ছে প্যারেন্থেটিক্যাল। ঠিক আছে। তো খেয়াল রাখবেন যে যখন আপনি লিটারেচার রিভিউ পার্ট করবেন, তখন আপনারা চেষ্টা করবেন নেরেটিভটা বেশি দিতে, যদি এটার কোনো রেশিও নাই, এটার কোনো রুলস নাই। আপনার ইচ্ছা, আপনি কোথাও নেরেটিভ দেবেন, কোথাও প্যারেন্থেটিক্যাল দেবেন। মানে এটা হচ্ছে আপনার লেখার ফ্লোতে যেটা সুন্দর হয় সেটাই আপনি দেবেন, কোথাও নেরেটিভ, কোথাও প্যারেন্থেটিক্যাল। ঠিক আছে। ওকে, এখন আপনারা আশা করি দেখলেই বুঝবেন, এটা তো দেখা মানে খুব সহজ জিনিস, দেখে বোঝাটা খুবই সহজ জিনিস, কোনটা ন্যারেটিভ আর কোনটা প্যারেন্থেটিক্যাল। ঠিক আছে, আমি যদি আরেকটা আর্টিকেল ওপেন করি, সরি, আর্টিকেলের ইন্ট্রোডাকশন পার্টে যাই। এই দেখেন এখানে যে কোনো জায়গা থেকে দেখানো যাবে, এই যে এখানে এই যে সেইখি 2020 বাক্যের শেষে, আমি এটা প্যারেন্থেটিক্যাল। তারপরে যে রমেশ এটল বাক্যের শেষে, এটা হচ্ছে প্যারেন্থেটিক্যাল। এবং একটা জিনিস মাথায় রাখবেন, এখানে যারা পিওর সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, এগ্রিকালচার, ক্লিনিক্যাল এই ব্যাকগ্রাউন্ড গুলোতে আছেন, আপনাদের বলতে গেলে আপনাদের ন্যারেটিভ সাইটেশনটা নাই বললেই চলে। আবারও বলছি, এখানে যারা ইঞ্জিনিয়ারিং এর আছেন, পিওর সায়েন্সের আছেন, এগ্রিকালচারের আছেন, এবং মানে মেডিকেলের ক্লিনিক্যাল সাইডে যারা রিসার্চ করেন, আপনাদের রিসার্চ আর্টিকেলে বলতে গেলে ন্যারেটিভটা নাই, মানে অলমোস্ট বেশিরভাগ জায়গাতে প্যারেন্থেটিক্যালটাই ব্যবহৃত হবে। ঠিক আছে। যেমন স্ক্রিনে যে পেপার, এটা একটা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের পেপার, এখানে আপনারা খেয়াল করতেছেন যে এখানে বলতে গেলে সবগুলা রেফারেন্স হচ্ছে প্যারেন্থেটিক্যাল। ঠিক আছে। আর যারা এখানে সোশ্যাল সায়েন্স, বিজনেস, কলা, আপনাদের কিন্তু ন্যারেটিভটাই বেশি। ঠিক আছে, সো এগুলো আস্তে আস্তে কাজ করতে করতে আপনাদের অভ্যস্ত হয়ে যাবেন, এটা আসলে মুখস্থ করার কিছু নাই। ওকে, তাহলে আমরা ন্যারেটিভ শিখলাম, প্যারেন্থেটিক্যালও শিখলাম। আমরা যারা একেবারে দুর্বল, তারা যদি বাংলা শিট দেখতে চান, বাংলা শিটও বুঝবেন। এখানে এই যে দেখেন রহমান 2009, স্ক্রিনে তো একটু পরে দেখাচ্ছে, এই যে রহমান 2009, এটা একটা প্যারেন্থেটিক্যাল। ঠিক আছে, এটা প্যারেন্থেটিক্যাল। আর যদি বাক্যের শুরুতে হতো, বাক্যের শুরুতে বা বাক্যের মিডলে হতো, তাহলে আমরা বলতাম এটা একটা ন্যারেটিভ। ঠিক আছে। ওকে, তো আমরা মনে হয় আর উদাহরণ না দিলে চলবে। এই যে দেখেন, এই যে কাজী শহীদুল, সাদা মান্না সিদ্দিকা, কামরুজ্জামান, তাদের গবেষণায় প্রমাণ করেন যে, তো এটা একটা ন্যারেটিভ, কারণ আগেই আমরা অথরের নামটা বলে দিচ্ছি। ঠিক আছে। ন্যারেটিভ এবং প্যারেন্থেটিক্যাল আশা করি আপনারা খুব ভালো করে বুঝতে পারছেন। ওকে, তো এখন প্রশ্ন হলো যে এই ন্যারেটিভ এবং প্যারেন্থেটিক্যাল লেখার নিয়ম কানুন গুলা কি। এবং একটা জিনিস কি আপনারা খেয়াল করছেন, যখনই আমরা, খেয়াল করেন, যদি আর্টিকেলটা দেখাই, আমাদের যেখানে যেখানে কালার সেখানে খেয়াল হয়, এই যে যখন আমরা ন্যারেটিভ সাইটেশন ইউজ করি, তখন আমাদের একটা লিঙ্কিং ভার্ব লাগে, একটা লিঙ্কার লাগে আর কি। যেমন ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন যে অমুক রাজনৈতিক দলের নেতা আশাবাদ ব্যক্ত করেছেন, যে এই যে আশাবাদ ব্যক্ত করা, বলেছেন। দেখেন রহমান অ্যান্ড মতিন ইন্ডিকেট দ্যাট, গার্ডিয়ান 2015 রিপোর্ট দ্যাট, যে রিপোর্ট,
তারপর মানে যখনই আপনি নেগেটিভ রেফারেন্স ব্যবহার করবেন, তখন কিন্তু সাথে একটা ভার্ব দেওয়া লাগে, ভার্ব না দিলে সুন্দর হয় না, ঠিক আছে? এই যে নেসিফর 2021, দেখেন নেসিফর 2021 ডিসকভার্ড দ্যাট, এই যে ডিসকভার্ড দ্যাট, এই যে ডিসকভার নামে একটা ভার্ব এখানে কিন্তু আছে। অর্থাৎ যখন আমরা নেগেটিভ সাইটেশন করব, তখন আমাদের একটা লিঙ্কিং ভার্ব লাগবে। এখন এই ভার্বটা আপনি নিজের মতো করে দিবেন লেখার ফ্লো অনুযায়ী। কিন্তু আমরা যেটা করি, আমরা যারা বিগিনার, আমরা যারা বারবার সেইড সেইড অমুক সেইড দ্যাট তমুক সেইড দ্যাট, এখন বারবার সেইড দ্যাট বললে জিনিসটা বোরিং হয়ে যায়। এই জন্য আমি অনলাইন থেকে ঘেটে এই যে একটা, আমি দিয়ে দিয়ে দেবো আজকের লেকচারটা আমরা যেখানে আপলোড করি এটা নিচে দিয়ে দেবো। এই যে এখানে কিছু কমন ভার্ব আছে যেগুলো আমরা এই লিঙ্কার ভার্ব হিসাবে যেগুলো আমরা ব্যবহার করি। কমেন্ট দ্যাট, কনক্লুড দ্যাট, এক্সপ্লেইন দ্যাট, ইন্ডিকেট দ্যাট, এরকম কিছু কমন ভার্ব আছে, হ্যাঁ, যেই ভার্বগুলো আমরা ব্যবহার করি। এখানে আপনারা জাস্ট এক নজরে এই ভার্বগুলো দেখতে পারতেছেন, ঠিক আছে? ইভেন আমার কাছে একটা এমএস ওয়ার্ড ফাইলও আছে যেখানে কমন ভার্ব গুলো আছে, ঠিক আছে, যেন আপনারা বুঝতে পারেন যে আমরা এই যে রিসেন্ট স্টাডি আউটলাইন বাই, এই যে আউটলাইন, তারপর লিওনার্দো এট অল আর্গু দ্যাট, যে আর্গু দ্যাট দেখেন, আর্গু দ্যাট, ঠিক আছে? এই যে কন্টেন্ট দ্যাট দেখছেন, তারপর সাজেস্ট দ্যাট, এই সাজেস্ট দ্যাট শব্দটা কিন্তু আমরা অনেক ব্যবহার করি। তো এই যে ফোকাস অন, তো এই ভার্বগুলোর একটা তালিকা আপনাদের কাছে থাকলে আপনারা যখন ম্যানুস্ক্রিপ্ট লিখবেন, তখন আপনাদের হয়তো আর একটু ইজি হবে। যদি এগুলো অভ্যস্ত হওয়ার সাথে সাথে আমি মনে করি এমনি হয়ে যাবে, তবু আমি এই শিটটা দিয়ে দেবো। আহ এর বাইরে একটা বই আছে, আমার বইটার নাম এখন একজ্যাক্ট মনে পড়তেছে না। আহ মানে একাডেমিক ফ্রেজ ব্যাংক, বইটার নাম হচ্ছে একাডেমিক ফ্রেজ ব্যাংক। ওখানেও এই লেখালেখির টিপস গুলো আছে, ভার্ব গুলো আছে, একদম নমুনা বাক্য সহ, ঠিক আছে? যাই হোক, তো যেটা বললাম, আমরা চাইলে আমাদের লেখায় ন্যারেটিভও করতে পারবো, প্যারেনথেটিক্যালও করতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যে ন্যারেটিভ রেফারেন্সিং করি বা প্যারেনথেটিক্যাল রেফারেন্সিং করি, কিছু তো নিয়ম কানুন আছে, তাই না? নিয়ম কানুন মানে ধরেন আমরা যদি একটা আর্টিকেল থেকে তথ্য নিলাম, ওই আর্টিকেলে অথর হচ্ছে একজন, ধরেন মোর্শেদ আলম থেকে আপনি তথ্য নিছেন, তাহলে আপনি কি ইনটেক্স সাইটেশন কি মোর্শেদ আলম 2025 এইভাবে করবেন? উত্তর হচ্ছে এগুলোর নিয়ম আছে, হ্যাঁ। আমরা ন্যারেটিভ বা প্যারেন্থেটিক্যাল সাইটেশন এপিএ স্টাইলে, এগুলার কিছু সুনির্দিষ্ট নিয়ম আছে। তো যেমন একজন অথর যদি হয়, মানে আপনি যার যে আর্টিকেল থেকে তথ্য নিচ্ছেন, ওই আর্টিকেলের যদি মাত্র একজনই অথর থাকে, তাহলে অথরের নামের শেষ অংশ এবং সাল, এই দুইটা জিনিস দিয়ে আপনি ইন্ডেক্স সাইটেশন করবেন, অথরের নামের শেষ অংশ এবং সাল। ন্যারেটিভের ক্ষেত্রে সবসময় সালে ব্র্যাকেট হয়, আর প্যারেন্থেটিক্যালের মধ্যে পুরাটার মধ্যে ব্র্যাকেট হয়। আবার বলছি, ন্যারেটিভ সাইটেশন করতে গেলে শুধুমাত্র সালের মধ্যে ব্র্যাকেট হয়, আর প্যারেন্থেটিক্যালে পুরাটার মধ্যেই ব্র্যাকেট হয়। শব্দটা হয়তো অনেকে বুঝতে পারেন নাই, খেয়াল করেন এই যে নেসিফর এট অল, নেসিফর এট অল, এই যে নতুন শিটে যাচ্ছি, নেসিফর এট অল 2021 ডিসকভার দ্যাট, এই 2021-এর মধ্যে ব্র্যাকেট আছে, 2021-এর মধ্যে শুধু ব্র্যাকেট, কারণ ন্যারেটিভ সাইটেশনে শুধু সালের মধ্যে ব্র্যাকেট থাকে, ন্যারেটিভ সাইটেশনে শুধু সালের মধ্যে ব্র্যাকেট থাকে। আর অন্যদিকে খেয়াল করেন এই যে আমরা নিচে যদি যাই, বুহেজি এট অল, যেটা পুরাটার মধ্যে ব্র্যাকেট, পুরাটার মধ্যে ব্র্যাকেট। তো খেয়াল রাখবেন, প্যারেন্থেটিক্যাল মানে বাক্যের পরে এবং পুরাটার মধ্যে ব্র্যাকেট, আর ন্যারেটিভ মানে হচ্ছে যে বাক্যের শুরুতে এবং শুধু সালের মধ্যে ব্র্যাকেট। এতটুকু খেয়াল রাখবেন, ঠিক আছে? ঠিক আছে, ওকে। তা আমি একটু আবার এই পি এর গাইডলাইন থেকে দেখাই। যে আর্টিকেল থেকে তথ্য নিচ্ছি, ওই আর্টিকেলে অথর যদি একজন হয়, তাহলে তার নামের শেষ অংশ এবং সাল হবে, তার নামের শেষ অংশ এবং সাল হবে রেফারেন্সিং করার বেলায়। যেমন মোর্শেদ আলম বলে শুধু আলম, আর ওই আর্টিকেলটা যদি 2019 সালে পাবলিশ হয়, তাহলে আলম 2019। এইভাবে আমরা ইনটেক্স সাইটেশন করব। আর যদি দুজন অথর থাকে, যে আর্টিকেল থেকে তথ্য নিচ্ছে যদি দুজন অথর থাকে, তাহলে কি হবে? দুজন অথর থাকলে দুজনের নামের শেষ অংশ এবং সাল হবে। যেমন ধরেন মোর্শেদ আলম এবং রহমত মিয়া, এই দুজনের কাছ থেকে আপনি তথ্য নিচ্ছেন, মোর্শেদ আলম এবং রহমত মিয়া, তাহলে হবে কি আলম এন্ড মিয়া, এরপর 2019, মানে যেই সালটা সেই সালটা দেবেন। অর্থাৎ একজনের ক্ষেত্রে একজনের নামের শেষ অংশ সাল, দুজনের ক্ষেত্রে দুজনের নামের শেষ অংশ, মাঝখানে এন্ড থাকবে, এন্ড, মাঝখানে থাকবে এন্ড, ঠিক আছে? মানে আলম এন্ড মিয়া এরপর সাল। এখন এগুলা দাঁড়ি কমা মুখস্থ করা লাগবে না, কারণ সফটওয়্যার ইউজ করলে অটোমেটিকই পারবেন। আমরা জাস্ট আজকে বেসিকটা স্ট্রং করি। তাইলে একজনটা কিভাবে করবেন, দুজনটা কিভাবে করবেন আমরা দেখলাম। এখন মোস্ট অফ দ্য রিসার্চ আর্টিকেলের অথর থাকে কিন্তু দুইয়ের অধিক। মোস্ট অফ দ্য রিসার্চ আর্টিকেল আপনারা যখন দেখবেন,
দেখবেন যে অথর আছে এখানে 5 জন, অথর আছে 4 জন, অথর আছে 6 জন, এরকম। ঠিক আছে? যেমন আমি স্ক্রিনে একটা পেপার এখন আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এই যে স্ক্রিনে একটা পেপার দেখা যাচ্ছে, এই পেপারে অথর হচ্ছে টোটাল 6 জন। এখন প্রশ্ন হলো, এই পেপার থেকে যদি আমি কোনো তথ্য নেই, তাহলে কি আমি 6 জনের নামের শেষ অংশই লিখতে হবে? উত্তর হচ্ছে না। নিয়ম হচ্ছে যদি দুইয়ের অধিক হয়, এপি স্টাইলে দুইয়ের অধিক যদি হয়, তাহলে প্রথম জনের নামের শেষ অংশ, অর্থাৎ দেখেন এখানে অনেকগুলো অথরের নাম, অনেকজন অথরের নাম, তাহলে প্রথম জনের নামের শেষ অংশ, এরপর ইটিএল। ইটিএল হচ্ছে একটা ল্যাটিন শব্দ যার অর্থ হচ্ছে আরো অন্যান্য। আবার বলছি, ইটিএল হচ্ছে একটা ল্যাটিন শব্দ যার অর্থ আরো অন্যান্য। তাহলে আমরা ধরেন একটা আর্টিকেলে অথর আছে 12 জন, তাহলে 12 জনের নামের শেষ অংশ লেখা তো খুব মানে সময় সাপেক্ষ বিষয়। তাহলে 12 জনের নামের শেষ অংশ না লিখে আমরা লিখবো কি, প্রথম জনের নামের শেষ অংশ ইটিএএল। ইটিএএল ডট মানে আরো অন্যান্য, এটা একটা ল্যাটিন শব্দ, এরপর সাল। তাহলে দেখেন দুইয়ের অধিক অথর হলে কি হবে আমরা কিন্তু শিখে গেলাম। দুইয়ের অধিক অথর হলে কি হবে আমরা কিন্তু শিখে গেলাম। আমরা যদি প্র্যাকটিক্যাল উদাহরণে যাই, আমি আর্টিকেলটা ওপেন করি, খেয়াল করেন। আহ খেয়াল করেন এই যে এখানে যেটা ইয়ে কালার, গোলাপি কালার যেটা লেখা আছে, দাস এটল। দাস এটল মানে কি, মানে এই এই গবেষণায় যিনি দাস, এটা হচ্ছে তার লাস্ট নেম, এবং উনি ছাড়াও এখানে দুইয়ের অধিক অথর আছে, এই জন্য এটল শব্দটা লিখছে। ঠিক আছে, এই জন্য এটল শব্দটা লিখা হয়েছে। কিন্তু যদি দুজন হতো তাহলে কিন্তু এটল না। এই যে রহমান এন্ড মতিন, রহমান এন্ড মতিন, দুইজন হলে এইভাবে লিখতেছে। ঠিক আছে, দেখেন এই যে বাক্যের শেষে হইলো এই যে বুহেজি এটল। বুহেজি এটল মানে কি, মানে এই আর্টিকেলে অথর সংখ্যা দুইয়ের বেশি। ওকে, তাহলে অ্যাট অল মানে কি, আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন। ওকে, অ্যাট অল মানে কি আশা করি বুঝতে পারছেন। একজন প্রশ্ন করছেন যে মানে উইকিপিডিয়া থেকে আমরা কোনো তথ্য নিতে পারবো কিনা। আহ না, আমরা উইকিপিডিয়া থেকে কোনো তথ্য নিতে পারবো না, কারণ উইকিপিডিয়া ইটসেলফ নিজের কোনো তথ্য নেই। উইকিপিডিয়া বিভিন্ন তথ্যকে সোর্স করে, ঠিক আছে, কিন্তু উইকিপিডিয়া থেকে কোনো তথ্য আমরা নিতে পারি না। ঠিক আছে, ওকে। আরো কিছু প্রশ্ন আছে সেগুলো আমরা একটা একটা করে কভার করবো। আগে আমরা কন্টেন্ট গুলো শেষ করি। প্রশ্ন করছেন একই রিসার্চ পেপারে একই সাথে ন্যারেটিভ এবং প্যারেন্থেটিক্যাল ব্যবহার করা যাবে কিনা। রাইট, রিসার্চ পেপারে আমি যেটা বললাম, কোথাও কোথাও আপনার ন্যারেটিভ, কোথাও আপনার প্যারেন্থেটিক্যাল আপনি চাইলে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। ওকে, আমরা যে রুলসে ছিলাম যে একজন অথর হলে কি হবে, দুজন হলে কি হবে, দুইয়ের অধিক হলে কি হবে। এখন হচ্ছে যে সংস্থার ক্ষেত্রে কি হবে। যদি আমরা কোনো সংস্থা থেকে তথ্য নিই, বিভিন্ন রিপোর্ট থেকে, যেমন ধরেন ডাব্লিউএইচও বা ওয়ার্ল্ড ফুড অর্গানাইজেশন বা আইএলও, কোনো সংস্থা থেকে তথ্য নেওয়ার বেলায় এপি স্টাইলের নিয়ম হচ্ছে প্রথমবার সংস্থা এর পূর্ণ নাম এবং সংক্ষিপ্ত নাম দুটাই ব্যবহার করতে হবে। মানে প্রথমবার আপনি লিখবেন যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ডাব্লিউএইচও এর মতে, মানে প্রথমবার সংস্থার পূর্ণ নাম এবং সংক্ষিপ্ত নাম দুটাই লিখতে হবে, প্লাস সাল, মানে কমা সাল। আর এরপর যদি ওই সংস্থা থেকে আবার তথ্য নেন, তাহলে ওই সংস্থার সংক্ষিপ্ত নাম লিখলে হবে, পূর্ণ নাম আর লিখতে হবে না। অর্থাৎ কোনো সংস্থা থেকে তথ্য নেওয়ার ক্ষেত্রে প্রথমবার সংস্থার পূর্ণ নাম, আর পরের বার হচ্ছে সংস্থার সংক্ষিপ্ত নাম। যদি এগুলোর ক্ষেত্রে জার্নাল আমাদেরকে ছাড় দেয়, যেমন ধরেন ইউনিসেফ, ইউনিসেফের ক্ষেত্রে বা এরকম সংস্থার নামটা যদি অনেক বড় অক্ষরের হয়, তখন আমরা শুধু সংক্ষিপ্ত রূপটা লিখলেই হয়, জার্নালে এই বিষয়গুলা মানে ছাড় দেয়, কারণ এটা জিনিসটা বুঝলে হয় যে কোন জায়গা থেকে নিয়েছি। তো এই হলো সংস্থা থেকে তথ্য নেওয়ার বেলায় এভাবে করতে হয়। এখন প্রশ্ন হলো, পত্রিকা থেকে যদি আমরা তথ্য নিই, আমরা আমাদের আর্টিকেল লিখতে গিয়ে হয়তো কোনো একটা পত্রিকা থেকে তথ্য নিতে চাচ্ছি, যেমন গার্ডিয়ান, বা আমরা ধরেন ডেইলি স্টার বা প্রথম আলো থেকে তথ্য নিতে চাচ্ছি। তো খেয়াল রাখবেন যে পত্রিকার নিউজের বেলায় প্রথমত আপনার সিদ্ধান্ত নিতে হবে এই তথ্যটার মালিক কি পত্রিকা নিজে, নাকি এখানে কেউ সম্পাদকীয় লিখছে। মানে তথ্যটার মালিক কি পত্রিকা নাকি কোনো লেখক। মানে আমি যদি একটু প্র্যাকটিক্যালি দেখাই, খেয়াল করেন, আমি জাস্ট একটা পত্রিকার নিউজ ওপেন করে রেখে, ঠিক আছে, একটু এটা আমি জাস্ট একটা পেপার ওপেন করি, দেন বিষয়গুলো আগে আমাদের ভালো করে বুঝতে হবে, কারণ আমরা সফটওয়্যার দিয়ে রেফারেন্সিং করবো, ঠিক আছে, কিন্তু আমাদের বেসিক গুলো স্ট্রং না হলে সফটওয়্যার ইউজ করতে পারবো না। ঠিক আছে, ওকে। স্ক্রিনে খেয়াল করুন, আমি একটা পত্রিকার একটা লিংক ওপেন করছি। প্রশ্ন হলো এই তথ্যটার মালিককে, মানে আমরা রেফারেন্সিং করতে গেলে আমরা জানি অথর এবং সাল দিয়ে রেফারেন্সিং করতে হয়। সেক্ষেত্রে এখানে আমি কি ডেইলি স্টার কমা সাল দেব, নাকি অথরের নাম এবং সাল দেব। দেখুন, আহ এটা যদি আপনারা ক্লোজলি খেয়াল করেন, এখানে কিন্তু অথরের নাম লিখা আছে। হ্যাঁ, এই যে মেরিন মুফতি চৌধুরী, এম এইচ হায়দার, মানে এখানে কিন্তু অথরের নাম লিখা আছে, তার মানে এই তথ্যটা উনাদের। যদি এখানে উনাদের নাম লেখা না থাকতো, এটা ডেইলি স্টারের ডেস্ক রিপোর্ট হতো বা নিজেদের রিপোর্ট হতো,
তাহলে আমরা তথ্যটা ক্রেডিট দিতাম দ্য ডেইলি স্টার কমা সাল। মানে পত্রিকার ক্ষেত্রে একদম সহজ নিয়ম, তথ্যটা পত্রিকার হলে পত্রিকার নাম কমা সাল, আর তথ্যটা যদি কোনো অথরের হয়, মানে যদি কেউ এখানে কলাম লিখে, তাহলে অবশ্যই ওনাদেরকে দিতে হবে। তবে এসব বিষয়ে জার্নাল কিন্তু ফ্লেক্সিবল, এসব বিষয়ে কিন্তু জার্নাল ফ্লেক্সিবল। ঠিক আছে। ওকে, এদের মধ্যে পিডিএফটা দেওয়া যাবে, হ্যাঁ পিডিএফটা দেওয়া যাবে, কোনো সমস্যা নাই আর কি। ওকে, ঠিক আছে। এইবার আমরা হচ্ছে যে মানে পত্রিকার বিষয়টা জানলাম। এখন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা জানবো, সেটা হলো, আচ্ছা আরো টুকটাক কিছু বিষয় বলে দিই। যেমন যদি কোনো একটা জায়গা থেকে আপনি তথ্য নিচ্ছেন কিন্তু সেখানে সাল নাই, মানে সালটা উল্লেখ নেই, যেমন আমরা বিভিন্ন ব্লগ আর্টিকেল থেকে তথ্য নেই, যদি এই সোর্স গুলা ব্যবহার কম করাই ভালো, মানে কম, অবশ্যই কম কম করা ভালো। তবুও রেয়ার কেসে যদি এমন কোনো জায়গা থেকে আপনি তথ্য নিচ্ছেন যেখানে কোনো সাল খুঁজে পাচ্ছেন না, তাহলে সালের জায়গায় ছোট হাতের এন ডট ডি মানে নো ডেট, মানে যেখানে আমরা সালটা লিখি, যেখানে আমরা সালটা লিখি সেখানে সালের জায়গায় ছোট হাতের এন ডট ডি মানে নো ডেট লিখবেন, ঠিক আছে। ওকে, আহ খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হলো যেটা বলছিলাম, ধরুন এটা আপনারা চ্যাট বক্সে জানাবেন। ধরুন কোনো একটা তথ্য আপনারা পেলেন আমার আর্টিকেল, মানে আমার আর্টিকেল পড়তে গিয়ে একটা তথ্য আপনারা পেলেন, কিন্তু সেই তথ্যটা আমি নিয়েছি রহমত মিয়ার কাছ থেকে। মানে কোন একটা তথ্য আপনারা আমার আর্টিকেল পড়তে গিয়ে পেলেন, আমার আর্টিকেল পড়তে গিয়ে আমার আর্টিকেলের ভেতরেই পেলেন, কিন্তু আমি নিজেই তথ্যটা নিয়েছি রহমত মিয়ার কাছ থেকে, রহমতের কাছ থেকে, ধরেন সহজে বোঝার জন্য বলি। তাহলে আপনারা কি আমাকে দেবেন ক্রেডিট নাকি রহমতকে ক্রেডিট দেবেন, একটু চ্যাট বক্সে জানাবেন। ওকে, মানে কোন একটা তথ্য আপনারা আমার আর্টিকেল পড়তে গিয়ে পাইছেন, যেমন আমি উদাহরণ হিসেবে বলতে পারি, যেমন ধরুন স্ক্রিনে আপনারা এখন আহ, একটা তথ্য পেলেন যে দাস এট অল, এই যে দাস এট অলের একটা তথ্য আপনারা এই আর্টিকেলটা পড়তে গিয়ে পেলেন। দেখেন এই আর্টিকেলটা হচ্ছে কার, এই আর্টিকেলটা হচ্ছে সোহেল, মানে এই আর্টিকেলের মেইন অথর কে, এই যে সোহেল এবং আরো অন্যান্যরা, এই আর্টিকেলের অথর হচ্ছে এরা। এবং আপনি সোহেলের আর্টিকেলটা পড়তে গিয়ে, সোহেলের আর্টিকেলটা পড়তে গিয়ে এই যে আমি হলুদ করে রাখছি, এই ইনফোটা পেলেন। সোহেলের আর্টিকেল পড়তে গিয়ে মানে পেলেন যে প্রায় 42% মানুষ কোভিড এর কারণে খাদ্য সংকটে ভুগতেছে, এটা দাস এটল বলছে। প্রশ্ন হলো সোহেলকে ক্রেডিট দেবো নাকি দাস এটলকে ক্রেডিট দেবো, সরি, হ্যাঁ, উত্তর হচ্ছে দাসকে ক্রেডিট দেবো। ঠিক আছে, খেয়াল রাখবেন যে রেফারেন্সিং এর ক্ষেত্রে, খেয়াল খেয়াল রাখবেন রেফারেন্সিং এর ক্ষেত্রে তথ্য যার ক্রেডিট তার, রেফারেন্সিং এর ক্ষেত্রে তথ্য যার ক্রেডিট তার। এখন অনেক হয়তো বলতে পারেন যে ভাই আমি তো এখানে পাইছি যে দাস এটল এই কথাটা বলছে, কিন্তু দাস এটল আসলেই এই কথাটা বলছে কিনা। উত্তর হচ্ছে রাইট, আপনার নিজেকেই এটা ভেরিফাই করতে হবে, কারণ এই আর্টিকেলের রেফারেন্সিং লিস্টে গেলে, এই আর্টিকেলের যে নিচে গিয়ে পূর্ণাঙ্গ রেফারেন্সের লিস্টে গেলে আপনি দাসের আর্টিকেলটার ইয়া পাবেন, নাম ঠিকানা পাবেন, সেখান থেকে আপনার মাস্ট নিজেই শিওর হয়ে নিতে হবে, আপনার অবশ্যই নিজেরই শিওর হয়ে নিতে হবে যে দাস এটল আসলে এই কথাটা বলছে কিনা। মানে আপনি যখন এরকম, আপনি পাইছেন মোর্শেদের আর্টিকেলে মোর্শেদ নিয়েছে রহমত মিয়ার কাছ থেকে, আপনার অবশ্যই রহমত মিয়ার আর্টিকেলটা খুঁজে শিওর হতে হবে যে আসলে রহমত মিয়া এই কথাটা বলছে কিনা। খুঁজে পাওয়া তো খুব সহজ, কারণ আপনি ওই যে রেফারেন্সিং লিস্টে গেলে রহমত মিয়ার আর্টিকেলটা পাবেন। ওকে, তার মানে সহজ কথা, তথ্য যার ক্রেডিট তার। তথ্যটা কোথায় পেয়েছি সেটা গুরুত্বপূর্ণ না, তথ্যটা কার সেটা গুরুত্বপূর্ণ। আবার বলছি, তথ্যটা কার সেটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এগুলো খুব মানে কমন সেন্স দিয়ে চিন্তা করলে বোঝা যায়। এখন অনেকে বলতে পারেন ভাই, যদি আমি এই তথ্যটা এখানে পাইছি, সোহেলের আর্টিকেলে পাইছি দাস এই কথা বলছে, কিন্তু দাসের আর্টিকেলটা আমার কাছে নাই বা আমি খুঁজে পাইনি বা অ্যাক্সেস করতে পারতেছি না, সেই ক্ষেত্রে কি কি করব। মানে আপনি সোহেলের আর্টিকেলে পাইছেন যে দাস এই কথাটা বলছে, কিন্তু দাস আসলে এই কথাটা বলছে কিনা এইটা আপনি শিওর না, তখন কি করবেন? তখন আপনি এইভাবে লিখবেন, এই যে এই দেখেন, আপনি বলবেন যে অ্যাকর্ডিং টু দাস, মানে আপনি বলবেন যে দাস এই কথা বলেছে এবং ব্র্যাকেটে লিখে দিবেন অ্যাজ সাইটেড ইন, অ্যাজ সাইটেড ইন, এরপর সোহেলের আর্টিকেলটার নাম দেবেন। মানে সোজা কথা, আমি সোহেলের আর্টিকেলে পাইছি, আপনি বলবেন যে অ্যাকর্ডিং টু দাস ডট 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 সব বলে এরপর ব্র্যাকেট লিখে দিবেন অ্যাজ সাইটেড ইন, হচ্ছে মানে মানে সোহেলের আর্টিকেলের রেফারেন্স করে দিবেন, মানে আমি সোহেলের আর্টিকেলে তথ্যটা পাইছি। তো গুড প্র্যাকটিস হলে আপনারা অবশ্যই যে কোনো রেফারেন্স যদি কারো কাছ থেকে নেন, মানে
আপনি নিচে আপনি পাইছেন আমার আর্টিকেলে, আমি নিচে আবার দাসের কাছ থেকে গুড প্র্যাকটিস অবশ্যই দাসের আর্টিকেলটা পড়ে শিওর হয়ে তারপর নেওয়া। এটার আরেকটা কারণ হচ্ছে সোহেল যেই কনটেক্সটে রেফারেন্সটা নিছে একই কনটেক্সটে আপনার জন্য রেফারেন্সটা প্রযোজ্য কিনা আপনি তো জানেন না, এই জন্য আপনি শিওর হয়ে নেবেন। ঠিক আছে, অবশ্যই বলতেছি শিওর হয়ে তারপর সাইট করবেন। তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় গেল যে আমি পাইছি অমুকের আর্টিকেলে, অমুক পাইছে তমুকের আর্টিকেলে, কিভাবে রেফারেন্সিং করব। ওকে, এর বাইরে বুকস কিভাবে রেফারেন্সিং করবেন? ইজি, আর্টিকেল যেভাবে রেফারেন্সিং করি বুকস একই নিয়মে রেফারেন্সিং করবো, নিয়মের কোনো ভিন্নতা নাই। তো এই হলো ইনটেক্স সাইটেশনের আমি কিছু নিয়ম কানুন বললাম, যে আমরা ইনটেক্সট সাইটেশন গুলা কিভাবে করব এপিএ স্টাইলে। এখন এই এপিএ স্টাইল যারা শিখছেন তারা যত অথর ডেট স্টাইল আছে, অথর ডেট স্টাইল মানে হাওয়ার্ড আছে, এমএলএ আছে, তারপর হচ্ছে যে শিকাগো অথর ডেট আছে, এরকম মানে সোশ্যাল সায়েন্স, কলা, বিজনেস অনুষদের যে রেফারেন্সিং স্টাইল আছে সবগুলাতে এই নিয়মে রেফারেন্সিং করে। আর ইনটেক সাইটেশন ইঞ্জিনিয়ারিং, পিওর সায়েন্স, ক্লিনিক্যাল, এগ্রিকালচার সেই ব্যাকগ্রাউন্ড গুলোতে ভ্যানকুভার স্টাইলে ফলো করে। ভ্যানকুভার, এই যে আমার কাছে ভ্যানকুভারের যে স্টাইলের নিয়ম কানুনের বইটা আছে, এখানে ভ্যানকুভার স্টাইলের নিয়ম কানুন গুলা দেওয়া আছে। ইম্পেরিয়াল কলেজ লন্ডন ওরা এটা প্রকাশ করছে যে ভ্যানকুভারে আপনি কিভাবে সাইট করবেন। তো সহজ কথা বলি, ভ্যানকুভার স্টাইলটা ফলো করা হচ্ছে, আবারও বলছি, ইঞ্জিনিয়ারিং, পিওর সায়েন্স, এগ্রিকালচার এই ব্যাকগ্রাউন্ড গুলা। ফলে ভ্যানকুভার রেফারেন্সিং স্টাইলে নেরেটিভ রেফারেন্সিংটা নাই বললে চলে, ভ্যানকুভারে প্যারেনথেটিক্যাল বেশি। ভ্যানকুভারে প্যারেনথেটিক্যাল বেশি। যেমন আমি যদি একটা আর্টিকেল ওপেন করি, দেখেন এই যে বাক্যের শেষে ওয়ান টু, তারপর দেখেন এই যে বাক্যের, মানে ভ্যানকুভারে মোস্ট অফ দ্য কেস বাক্যের শেষে হয়, মোস্ট অফ দ্য কেস রেফারেন্স বাক্যের শেষে। আপনি চাইলে বাক্যের মাঝখানেও দিতে পারেন, কিন্তু ভ্যানকুভার স্টাইলে মোস্ট অফ দ্য কেস বাক্যের শেষেই। সরি, একটু এক সেকেন্ড, আমার কলার, আমি কলটা কেটে দিচ্ছি। ওকে, আমি আবারও স্ক্রিন শেয়ার করছি। দেখেন ভ্যানকুভার স্টাইলে কিন্তু বাক্যের শেষে হয়। ভ্যানকুভার স্টাইলে একদম সোজা ইনটেক সাইটেশন করা সোজা। ভ্যানকুভার স্টাইলে আপনি জাস্ট কারো কাছ থেকে তথ্য নিলে সিরিয়াল বাই সিরিয়াল নাম্বারিং করবেন। মানে প্রথমে কারো কাছ থেকে নিলে দিবেন ওয়ান, এর পরেরটা কারো কাছ থেকে নিলে টু, এর পরেরটা কারো কাছ থেকে নিলে থ্রি। এটাকে বলে ভ্যানকুভার স্টাইল। ভ্যানকুভার স্টাইল না বলে আমি যদি নাম্বার স্টাইল বলি, নাম্বার স্টাইল, ঠিক আছে? মানে ওয়ার্ল্ডে যতগুলো রেফারেন্সিং স্টাইল আছে তার মধ্যে নাম্বার স্টাইল বেশি। ভ্যানকুভার একটা নাম্বার স্টাইল, আবার আই 3 একটা নাম্বার স্টাইল। মানে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড বা সিমিলার ব্যাকগ্রাউন্ডে পেপার সাবমিট করলে দেখবেন ওয়ান টু দিয়ে আপনার রেফারেন্সিং করতে হবে। তো এই ওয়ান টু গুলা সিরিয়াল বাই সিরিয়াল বসাবেন, ওয়ান টু গুলা সিরিয়াল বাই সিরিয়াল বসাবেন, তাহলে আপনার হয়ে যাবে। ঠিক আছে, সিরিয়াল বাই সিরিয়াল বসালে আপনার এই ভ্যানকুভার স্টাইলের রেফারেন্সিংটা হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, ভ্যানকুভার স্টাইলে কি আমাদের ইনটেক সাইটেশনে ন্যারেটিভ হইতে পারে না? আবারও বলছি, ভ্যানকুভার স্টাইলে বেশিরভাগ ইনটেক সাইটেশন হয় বাক্যের শেষে। কিন্তু আপনি চাইলে ভ্যানকুভার স্টাইলেও ইনটেক সাইটেশন ন্যারেটিভ করতে পারবেন। কিভাবে ন্যারেটিভ করবেন? এই যে ধরেন এপি শিটটা দেখাই, এপি শিটটা দেখালে বুঝবেন। ভ্যানকুভার স্টাইলে হচ্ছে যদি আপনি ন্যারেটিভ সাইটেশন করেন, ভ্যানকুভারে যদি আপনি ন্যারেটিভ সাইটেশন করেন, তাহলে এপিএ তে যেখানে আপনি সাল দিয়েছেন, ভ্যানকুভারে সেখানে সংখ্যা দিবেন। ধরেন এই যে গঞ্জালেস 19, আপনি দেবেন গঞ্জালেস 1, এর পরের জন মোরশেদ 2। মানে ভ্যানকুভার স্টাইলে যদি আপনি ন্যারেটিভ সাইটেশন করেন, তাহলে শুধু সালের জায়গায় নাম্বারগুলো দেবেন। আবারও বলছি, সালের জায়গায় নাম্বারগুলো দেবেন, সালের জায়গায় নাম্বারগুলো দেবেন। ওকে, রনি, কোনো প্রশ্ন, মানে হাত তুলছো? জি ভাইয়া, আমার একটা প্রশ্ন হচ্ছে, আচ্ছা আচ্ছা। আমরা যে ভ্যাncouver স্টাইলে ইন্ট্রোডাকশন এগুলোর ভেতরে যে 1 2 1 এগুলো দেখি, তো এটা দ্বারা কি নির্দেশ করে একদম লাস্টে যে লম্বা লিস্ট থাকে ওখানে জি, সিরিয়ালে 1 2 সিরিয়াল লেখা রাইট, থাকে, সেখানে ওটা কি ওয়ান নির্দেশ দ্বারা করে ওয়ান কিনা? দ্বারা কোন রেফারেন্স, টু দ্বারা কোন রেফারেন্স, সেটা থাকে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে। হ্যাঁ হ্যাঁ, ওগুলো নির্দেশ করে কিনা? হ্যাঁ হ্যাঁ, ওগুলাই নির্দেশ করে। এখানে টু মানে, এখানে টু মানে লেখার একদম। শেষে হ্যাঁ টু, হ্যাঁ। টুতে লেখা লেখা থাকবে টু মানে কি। আমরা এটা দেখাবো কিভাবে করবেন, দেখেন এই যে ওয়াটকিন্স 2, এরপর ইয়ে, ঠিক আছে? মানে দেখেন এটা যদি এপিএ হতো তাহলে হতো ওয়াটকিন 2020, কিন্তু ভ্যানকুভারে হচ্ছে যে সালের জায়গায় সংখ্যা হয়। যদি আপনি ভ্যানকুভারের ন্যারেটিভ করতে চান, দেখেন এই যে সিমন্স এট অল, এই যে সিমন্স এট অল, এরপর হচ্ছে এই যে ব্র্যাকেটে 3। অর্থাৎ ভ্যানকুভারে হচ্ছে সালের জায়গায় সংখ্যা হয়। আর বাক্যের শেষে যদি করেন তাহলে অথরের নামটা কিছু হবে না, শুধু সংখ্যা হবে সিরিয়ালি। ভ্যানকুভারে শুধু সংখ্যা হবে সিরিয়ালি, ঠিক আছে? সংখ্যা সিরিয়ালি হবে। এই যে এখানে স্ক্রিনে আপনারা কিছু উদাহরণ দেখতে দেখতে পাচ্ছেন স্ক্রিনে। আমি একটু বড় করি তাহলে আরেকটু ক্লিয়ার। এই সিমন্স এট অল 3 স্টেট দেয়,
ঠিক আছে, এই যে। আর বাক্যের শেষে হলে শুধু সংখ্যা হবে। এই আর সবই এপি এর নিয়ম কানুন অনুযায়ী, সবই এপি এর নিয়ম কানুন অনুযায়ী, ঠিক আছে। এখানেও যদি আপনি পাচ্ছেন মোর্শেদের আর্টিকেলে তথ্যটা হচ্ছে রহমত মেয়ার। এখানেও কিন্তু দেখেন এই যে অ্যাকর্ডিং টু মুগমু অ্যাজ সাইটেড ইন তমু, এখানেও একই নিয়ম, মানে নিয়ম কানুন কিন্তু সব স্টাইলে সেম। একটা হলো সংখ্যা হিসেবে ফলো করে, একটা হলো সাল স্টাইল ফলো করে, ঠিক আছে। এবং এগুলো সফটওয়্যার দিয়ে করলে আরো ইজি, আমরা এটা দেখাবো। তো এই হলো আর কি ভ্যানকুভারের বিষয়। ভ্যানকুভারে বাক্যের শেষে হলে সংখ্যাগুলো সিরিয়ালি হবে, বাক্যের শুরুতে হলে এপি এর মতো নিয়ম, শুধু সালের জায়গায় 1 2 3 এরকম করে থাকবে। আশা করি আপনারা ভ্যানকুভারটা বুঝতে পারছেন। এখন এই ভ্যানকুভারে হয় ফার্স্ট ব্র্যাকেট, আর IEEE একটা স্টাইল আছে, সেখানে থার্ড ব্র্যাকেট, আর সবই কিন্তু সেম। মানে এই প্রত্যেকটা রেফারেন্সিং স্টাইল একটা একটার সাথে একদম 99% মিলে যায়। আপনি এই দুটো স্টাইল ভালো করে শিখলে বাকিগুলো এমনি শেখা হয়ে যায়, ঠিক আছে। বাকিগুলো এমনি শেখা হয়ে যায়। এখন অনেকে হয়তো প্রশ্ন করবেন যে ভাই আমরা ছবিকে কেমনে সাইড করব। খুবই ইজি। মনে হয় আপনি একটা ছবি দিছেন, হ্যাঁ, ধরেন আপনি একটা লেখার, আপনি আপনার রিসার্চ আর্টিকেলে একটা ছবি ব্যবহার করছেন। ছবির সোর্সকে ধরেন, ছবির সোর্স হলো আপনি মোর্শেদ আলমের বুকস থেকে নিছেন। তাহলে আপনি জাস্ট ওই ছবির ক্যাপশনে লিখে দেবেন, মানে করেন আপনি ক্যাপশনটা লিখলেন যে মোর্শেদ এট অল, লিখে দিলেন। মানে ছবির ক্ষেত্রে রেফারেন্সিং এর নিয়ম কানুনে কোনো ভিন্নতা নাই। এজ ইউজুয়াল আমরা যেমনি রেফারেন্স করি, ছবির ক্যাপশনে আপনি জাস্ট অমুক এট অল, তমুক তমুক এন্ড তমুক, মানে এইভাবেই লিখবেন আর কি। ছবির ক্ষেত্রে কোনো নিয়ম কানুনে ভিন্নতা নাই। তাহলে আমরা দুইটা রেফারেন্সিং স্টাইলে ইনটেক্সট সাইটেশনটা শিখলাম। আমরা দুইটা রেফারেন্সিং স্টাইলে ইনটেক্সট সাইটেশনটা শিখলাম, ঠিক আছে। ওকে। আহ ওকে, একদম বলছেন যে ইন্ট্রোডাকশন লেখার সময় কি ইভরি লাইনে সাইটেশন দিতে হবে কিনা। ওকে, আমি একটু বলি, যদি এগুলা একটু অন্যদিকে গেলে আপনাদের জন্য কষ্ট হয়ে যাবে বোঝা। রিসার্চ আর্টিকেলের অনেকগুলো পার্ট আছে, তার মধ্যে ইন্ট্রোডাকশন এবং লিটারেচার রিভিউ, এই পার্টগুলো লিখতে গেলে প্রায় প্রতি লাইনে লাইনে রেফারেন্স হবে। মানে এই লাইনগুলো মানে আমরা অন্যদের কাছ থেকে তথ্য নেব, ফলে এই লাইনগুলো লিখতে গেলে আমাদের ফ্রিকুয়েন্টলি হচ্ছে আমাদের রেফারেন্সিং করতে হবে, বারবার রেফারেন্সিং করতে হবে, ঠিক আছে। এখন ইন্ট্রোডাকশন কিভাবে লিখবেন সেটা অন্য আলাপ। তাহলে আমরা ইনটেক্সট সাইটেশনটা শিখলাম, বোথ এপিএ এবং ভ্যানকুভার। এইবার আমরা পূর্ণাঙ্গ রেফারেন্সে যাই, ঠিক আছে, পূর্ণাঙ্গ রেফারেন্সে যাই। ওকে, তো পূর্ণাঙ্গ রেফারেন্সকে কেউ কেউ আবার বিবলিওগ্রাফিও বলে, যদিও দুইটা শব্দ একটু ভিন্ন। তা আমরা আপাতত বোঝার স্বার্থে বলি ফুল রেফারেন্স, বিবলিওগ্রাফি, এই শব্দগুলো সিমিলার। লেখার শেষে যে আপনারা দেখেন যে পূর্ণাঙ্গ একটা রেফারেন্সের তালিকা, এটাকে বলে ফুল রেফারেন্স। থিসিসের ক্ষেত্রে আমরা এটাকে বলি বিবলিওগ্রাফি, আর রিসার্চ আর্টিকেলের ক্ষেত্রে আমরা এটাকে বলি ফুল রেফারেন্স বা রেফারেন্স, পূর্ণাঙ্গ রেফারেন্স। ওকে, খেয়াল রাখবেন যে দুনিয়ার প্রায় সব রেফারেন্সিং স্টাইলেই পূর্ণাঙ্গ রেফারেন্স লিখতে গেলে 4টা এলিমেন্ট লাগবে। আবার বলছি, দুনিয়ার যে কোনো রেফারেন্সিং স্টাইলে পূর্ণাঙ্গ রেফারেন্স করতে গেলে 4টা এলিমেন্ট লাগবে, সেগুলো হলো অথর, ডেট, টাইটেল, সোর্স। মানে পূর্ণাঙ্গ রেফারেন্স করতে গেলে সাধারণত এই 4টা এলিমেন্ট আমাদের লাগে, ঠিক আছে। অথর, ডেট, টাইটেল, সোর্স। মানে আপনি কারো কাছ থেকে যদি তথ্য নেন, তাহলে পূর্ণাঙ্গ রেফারেন্সে সেই ব্যক্তিটাকে কখন আর্টিকেলটা লিখছে, ওই লেখার টাইটেলটা কি ছিল, আর সোর্স, সোর্স মানে ইউআরএলটা বা জার্নালের নাম বা ডিইউআই, এগুলো, ঠিক আছে। খেয়াল করেন, আমরা আবার দেখাচ্ছি যে স্ক্রিনে আপনারা একটা উদাহরণ দেখতে পাচ্ছেন, একটা পূর্ণাঙ্গ রেফারেন্সের উদাহরণ দেখতে পাচ্ছেন, যেখানে এই যে অথরের নাম, তারপর হচ্ছে টাইটেল, ডেট, আর হচ্ছে সোর্স, এগুলা দেওয়া আছে। ওকে, এখন আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই, এটা দেখলে আপনাদের বেশি ভালো লাগবে। স্ক্রিনে আপনারা আহ, বিভিন্ন রেফারেন্সিং স্টাইলের উদাহরণ দেখতে পাচ্ছেন। মানে একই রেফারেন্সকে বিভিন্ন রেফারেন্সিং স্টাইলে দেখতে কেমন দেখায়। দেখেন এপিএ, ভ্যানকোভার, এএমএ, এএমএ মানে আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন, আর IEEE স্টাইল, এই স্টাইলগুলো বেশি বিখ্যাত। দেখেন, আর 4টা এখানে বিখ্যাত স্টাইল দেওয়া আছে, এবং এই 4টা বিখ্যাত স্টাইলে একই রেফারেন্সের পূর্ণাঙ্গ রূপ দেখতে কেমন দেখায়। দেখেন, খালি চোখে দেখে কি কোনো মানে ব্যতিক্রম কি আমাদের চোখে পড়ে? কোনো ব্যতিক্রম কিন্তু নাই। দেখেন, খালি চোখে কিন্তু তেমন কোনো ব্যতিক্রম আমাদের চোখে পড়ে না। যেমন দেখেন এখানে এই যে স্টুয়ার্ট হিং রাসেল, এখানেও স্টুয়ার্ট হিং রাসেল, এখানেও স্টুয়ার্ট হিং রাসেল, মানে সব জায়গায় অথরের নাম সেম। আবার দেখেন এই যে এপিএ তে অথরের পরেই সাল, এপিএ তে অথরের পরেই সাল, আর অন্যদিকে ভ্যানকুভারের সালটা হচ্ছে একটু পরে, দেখেন 2022টা একটু পরে, ঠিক আছে। আবার আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন, সেখানেও কিন্তু মানে সালটা একটু পরে। এরপর হচ্ছে যে IEEE স্টাইল, এখানে হচ্ছে যে এই ওয়ানের মধ্যে একটা ব্রাকেট আছে, দেখেন ব্রাকেট আছে।
ঠিক আছে, এখানে হচ্ছে একটা থার্ড ব্র্যাকেট আছে, আই ট্রিপল তে থার্ড ব্র্যাকেট ইউজ হয়। তার মানে কি, দেখতে কিন্তু সবগুলা পূর্ণাঙ্গ রেফারেন্সই বলতে গেলে সেম, মানে এলিমেন্টের কোনো আসলে ব্যতিক্রম নাই। মানে সবগুলা পূর্ণাঙ্গ রেফারেন্সই সেম দেখতে, এলিমেন্টের কোনো ব্যতিক্রম নাই। তার মানে কি, তার মানে আসলে দুনিয়াতে হাজার হাজার স্টাইলের জন্ম হয়েছে ঠিকই, কিন্তু বাস্তবে আসলে সবগুলা পূর্ণাঙ্গ স্টাইল একই, সবগুলা পূর্ণাঙ্গ স্টাইলের এলিমেন্ট গুলা একই। এই জন্য আমি বলি যে কেউ যদি একটা রেফারেন্সিং স্টাইল শিখে, তাহলে সবগুলাই শেখা হয়ে যায়, সেটার পরিবেশনটা ভিন্ন। যেমন কেউ হচ্ছে, আমরা খাওয়ার সময় আগে ডাল খাই, কেউ হয়তো খাওয়ার শেষে আবার ডালটা খাইতে পছন্দ পছন্দ করে, কিন্তু ঘুরে ফিরে উপাদান কিন্তু সেম। ওকে, তো পূর্ণাঙ্গ রেফারেন্সে এই এলিমেন্ট গুলা থাকবে, অথর থাকবে মাস্ট, ডেট থাকবে মাস্ট, টাইটেল থাকবে মাস্ট। আর টাইটেলের বাইরে সোর্স নামে একটা জিনিস, সোর্স মানে ওই আর্টিকেলটার ইউআরএল এবং জার্নালের নাম, ভলিউম, ইস্যু, ইত্যাদি ইত্যাদি। এখন আমরা অনেক কথা আতঙ্কে পড়ে যাবো যে ভাই, আপনি এতক্ষণ ইনটেক্স সাইটেশন শিখাইছেন, আমরা ইনটেক্স সাইটেশন ইজিলি পারবো, অল্প কিছু জিনিস লাগে ইনটেক্স সাইটেশন লিখতে, কিন্তু পূর্ণাঙ্গ রেফারেন্স তো আমরা আসলে করতে পারবো না, মানে এটা তো একটু হার্ড হয়ে যাচ্ছে। তো আমাদের জন্য ভালো, এটা অনেকেই জানেন, সেটা হলো যে পূর্ণাঙ্গ রেফারেন্স করা কিন্তু খুব ইজি। পূর্ণাঙ্গ রেফারেন্স করা কিন্তু, একটু এটা আমি স্ক্রিনশট অফ করি। হ্যাঁ, পূর্ণাঙ্গ রেফারেন্স করা কিন্তু আমাদের জন্য খুব ইজি। ইজি এই এই কারণে, দেখেন আমরা বলছি যে পূর্ণাঙ্গ রেফারেন্সিং করতে গেলে এই চারটা এলিমেন্ট লাগবে। এখন ধরুন আমি একটা আর্টিকেল লিখতে গেলাম, এবং সেই আর্টিকেল লিখতে গিয়ে কথার কথা, আমি ধরেন এই আর্টিকেল থেকে একটা তথ্য আমি নিলাম। স্ক্রিনে আপনারা এখন যে আর্টিকেলটা দেখতে পাচ্ছেন, আমি এই আর্টিকেল থেকে একটা তথ্য নিলাম। হুম, আচ্ছা, এই আর্টিকেল থেকে যদি আমি একটা তথ্য নেই, বলেন তো ইনটেক্সট সাইটেশন কি হবে? এই আর্টিকেল থেকে যদি কোনো তথ্য নেই, ইনটেক্স, এই আর্টিকেলটা 2024 সালের আর্টিকেল, তাহলে ইনটেক্স সাইটেশন কি হবে বলেন তো? এই চ্যাট বক্সে লিখেন তো, এই আর্টিকেল যদি তথ্য নেই, তাহলে ইনটেক্স সাইটেশন কি হবে এপি স্টাইলে? একটু চ্যাট বক্সে লিখেন দেখি, এই আর্টিকেল থেকে যদি আমি কোনো তথ্য নেই, তাহলে ইনটেক্স সাইটেশন কি হবে? কেউ কি আমরা বলতে পারবো? জি ভাইয়া, বলতে পারবো। রাইট, রাইট। একজন লিখছেন একটু ভুল হয়েছে, আরিফ ভাই আপনি লিখছেন একটু ভুল হয়েছে, আপনি অ্যাটল লিখে দিছেন। অ্যাটল কিন্তু হবে না, অ্যাটল হবে দুইয়ের অধিক হলে। এখানে মাত্র দুজন অথর, ঠিক আছে, দুজন অথর। এই যে এখন যারা লিখতেছেন আপনাদের কিন্তু হচ্ছে। ওকে, হ্যাঁ, হুমায়ুন কবির আপনার হচ্ছে, তারপর মারিয়া ফ্রিন আপনার হচ্ছে, আরো আরো যারা আছেন আপনাদের এখন হচ্ছে। দেখেন, এখানে অথরের নামে শেষ অংশ হচ্ছে সেইখি, এখানে নাম হচ্ছে কস্টাকস, তাহলে সেইখি অ্যান্ড কস্টাকস 2024, এটা হচ্ছে ইনটেক্স সাইটেশন। আচ্ছা, আর পূর্ণাঙ্গ রেফারেন্স কি হবে? পূর্ণাঙ্গ রেফারেন্সে অনেক এলিমেন্ট আসবে, অথরদের নাম আসবে, সাল আসবে, টাইটেল আসবে, ইউআরএল আসবে, ডিইউআই বা জার্নালের নাম, অনেক কিছু আসবে। কিন্তু আমরা যদি এই আর্টিকেলের টাইটেলটা কপি করি, দেখেন, আমরা যদি আর্টিকেলের টাইটেলটা কপি করি, কপি করে গুগল স্কলার নামক একটা জায়গায় যাই, যারা একদম নতুন নতুন, গুগল স্কলার শব্দটা শুনুন নাই। গুগল স্কলার হচ্ছে এক কথায় বললে গুগলের রিসার্চের যে প্রোডাক্ট, ওটার নাম হচ্ছে গুগল স্কলার। আপনারা জাস্ট গুগল স্কলার লিখে সার্চ করলেই ওয়েবসাইটটা পাবেন। এখানে দুনিয়ার সব আর্টিকেলের নাম ঠিকানা পাওয়া যায়। তা আমি যদি আমার ওই টাইটেলটা গুগল স্কলারে, মানে গুগল স্কলারে গেলাম এবং ওই টাইটেলটা আমি গুগল স্কলারে যদি পেস্ট করি, দেখেন, আমি ওই টাইটেলটা গুগল স্কলারে পেস্ট করলাম, পেস্ট করার পরে এই যে গুগল স্কলারে ওই আর্টিকেলটার নাম দেখাচ্ছে, এবং এখানে নিচে লেখা আছে সাইট। সাইট নাম একটা শব্দ আছে, সাইট। এই দেখেন, এই গুগল স্কলারে আর্টিকেলটার নাম লিখছে সাইট। সাইটে ক্লিক করার সাথে সাথে খেয়াল করেন, এখন দেখেন এই যে বিখ্যাত সব স্টাইলে এই আর্টিকেলের পূর্ণাঙ্গ রেফারেন্স দেখতে কেমন, এটা কিন্তু চলে আসছে। এপিএমএল এ, শিকাগো, হার্ভার্ড, ভ্যানকুভার। দেখেন এপিএ, এমএলএ, শিক্ষক, মানে এখানে বিখ্যাত পাঁচটা স্টাইলে পূর্ণাঙ্গ রেফারেন্স কেমন হবে চলে আসছে। আমি জাস্ট এখান থেকে কপি করে আমার আর্টিকেলে ব্যবহার করতে পারি। তার মানে দুনিয়ার যে কোনো রিসার্চ আর্টিকেলের টাইটেল যদি গুগল স্কলার ওয়েবসাইটে আমি ছেড়ে দেই, তাহলে আমি এখান থেকে পূর্ণাঙ্গ রেফারেন্সটা পেয়ে যাবো, একদম দাড়ি কমা সহ। তাহলে আমার আর কষ্ট করে এগুলো লিখতে হবে না, বা কোথায় দাড়ি কোথায় কমা, এই চিন্তাটা আমার কিন্তু করতে হবে না। আমরা কি বিষয়টা বুঝতে পারলাম? মানে আমরা যদি ইনটেক্স সাইটেশন কথার কথা হাতে করি, তাহলে পূর্ণাঙ্গ রেফারেন্সটা কিন্তু আমরা গুগল স্কলার ওয়েবসাইট থেকে করে ফেলতে পারবো। আমি আরেকটা আর্টিকেল থেকে দেখাই, তাহলে অনেকের আরেকটু ক্লিয়ার হবে। ধরেন এই একটা আর্টিকেল, হ্যাঁ, খেয়াল করেন, এই আর্টিকেল থেকে আমি একটা যদি তথ্য নেই, তাহলে ইনটেক্স সাইটেশন কথার কথা হাতে হাতে করা তো ইজি, সংখ্যা দিয়ে করি বা অত নাম দিয়ে করি, সে হাতে হাতে করা ইজি। কিন্তু আমি যদি এই টাইটেলটা আমি যদি গুগল স্কলারে পেস্ট করি,
গুগল স্কলারে পেস্ট করি, তাহলে দেখবেন এই আর্টিকেলটা অবশ্যই গুগল স্কলারে লিস্টেড থাকবে। এবং এখানে এই যে লেখা আছে সাইট, এখানে লেখা আছে সাইট, সাইট শব্দে আপনি যাবেন, সাইট শব্দে ক্লিক করলে আপনি এটার পূর্ণাঙ্গ রেফারেন্স পেয়ে যাবেন 5টা স্টাইলে। এখন হ্যাঁ, অনেকে বলতে পারেন ভাই এখানে তো বিখ্যাত 5টা স্টাইল আসছে, আরো তো স্টাইল আছে, সেইগুলা কেমনে পাবো? এটা তো গুগল স্কলার একটা ওয়েবসাইট, আর একটা ওয়েবসাইট আছে সাইট দিস ফর মি, সাইট, যে ওটা গুগল স্কলারের মতো মানে অ্যাড আসে আর কি, কিন্তু ওখানে সব স্টাইল আছে, মানে সব স্টাইলে আপনি পূর্ণাঙ্গ রেফারেন্স এখানে পাবেন। ঠিক আছে, সাইট সাইট দিস ফর মি ওয়েবসাইটে গিয়ে এই যে আপনি কি সাইটেশন করতে চান, মানে কি রেফারেন্সিং করতে চান, আপনি যদি জার্নাল হলে জার্নাল, বুকস হলে বুকস, জার্নাল হলে জার্নালে যাবেন, যাওয়ার পর এরপর আপনি ওই আর্টিকেলের ডিওয়াই, একটা ডিজিটাল নাম্বার ডিওয়াই, ডিওয়াইটা, অথবা আপনি টাইটেল দিয়ে, এই যে টাইটেলটা এখানে যদি ছেড়ে দেন, টাইটেলটা যদি ছেড়ে দেন দেন সার্চে ক্লিক করেন, তাহলে সে আপনাকে বলে দেবে যে এইটা সাইট করবেন কিভাবে। ঠিক আছে, মানে আমি বলছি গুগল স্কলারের বাইরেও আরো আরো কিছু ওয়েবসাইট আছে যেগুলোর মাধ্যমে আমরা সাইট করতে পারি। হ্যাঁ, এই যে দেখেন এটা কিভাবে সাইট করবেন, আর কিছু যার সামনে ওকে ওকে দিলে এরপর চলে আসবে। ঠিক আছে, তো যদিও দেখতে একটু কেমন হিজিবিজি লাগতেছে আপনাদের, এখানে এই যে দেখেন এই যে আপনি কোন স্টাইলে করবেন সেই স্টাইলে এখানে আছে, এই যে এখানে চলে আসছে, এই যে কপি সাইটেশন দিলে, কপি সাইটেশন দিলে এটা চলে আসবে। যাই হোক, আমি বলবো যে গুগল স্কলারের ওয়েবসাইটটাই ভালো। গুগল স্কলার ওয়েবসাইটে ব্যবহার করলে বিখ্যাত 5টা পেয়ে গেলে আমি মনে করি ইনাফ। তো পূর্ণাঙ্গ রেফারেন্সটা আমরা চাইলে এভাবে গুগল স্কলার থেকে সবগুলো এলিমেন্ট নিয়ে নিতে পারবো। আর এই যে আমরা ইনটেক্সট এবং পূর্ণাঙ্গ রেফারেন্স দুইটাই যে আমরা দেখালাম, এই দুইটাই কিন্তু আমরা চাইলে, এই দুইটাই কিন্তু আমরা চাইলে সফটওয়্যার দিয়ে করতে পারবো, যেটা জোটের বা মেন্ডেলে দিয়ে করা যায়, যেটা আমাদের আজকে আলোচনার বিষয় না, এগুলো একদম সফটওয়্যার দিয়ে খুব ইজিলি করা যায়। তাহলে আমরা ইনটেক্স সাইটেশনের আলাপও শেষ করলাম, পূর্ণাঙ্গ রেফারেন্সের আলাপও কিন্তু আমরা শেষ করলাম। এখন আমরা একটু প্র্যাকটিক্যালি যাই, মানে প্র্যাকটিক্যালিটা আপনাদেরকে দেখাই যে আমরা ম্যানুয়ালি রেফারেন্সিং করতে গেলে কিভাবে করব। ঠিক আছে, আশা করি আপনারা বেসিকটুকু বুঝতে বুঝতে পারছেন যে ইনটেক্স সাইটেশন কি, পূর্ণাঙ্গ রেফারেন্স কি, বা বিভিন্ন স্টাইল টু স্টাইল ভ্যারি করে কতটুকু। এবার আমি জাস্ট একটা ওপেন একটা এমএস ওয়ার্ড ফাইল নেই, জাস্ট একটু কাজ আপনাদেরকে করে দেখাই, তাহলে আপনাদের তৃপ্তি মিটবে যে হ্যাঁ আমরাও মনে হয় পারবো। ওকে, তো একটু আপনার স্ক্রিনটা মিলাই নিন, জুম একটা সমস্যা হলো স্ক্রিনটা একটু পরে আসে। তো আমরা একটু একটা প্র্যাকটিক্যাল সেশনে যাই। ঠিক আছে, প্র্যাকটিক্যাল মানে আমি জাস্ট কোন একটা বিষয় আমি ধরেন মানে একটু রেফারেন্সিং আপনাদেরকে করে দেখাই। ওকে, ধরেন আমরা আজকে কাজ করব, কথার কথা কোন একটা টাইটেলে আমরা কাজ করব, এই টাইটেল নিয়ে আমরা আজকে কাজ করব, আমি শুধু আজকে রেফারেন্সিংটা দেখাবো। ঠিক ঠিক আছে, ওকে, আচ্ছা আমরা এটা টাইটেলে কাজ করব, আমি শুধু আজকে, আবার বলছি আজকে শুধু রেফারেন্সিংটা দেখাবো। মনে করেন আমার রিসার্চ টাইটেল হচ্ছে এইটা, জাস্ট আমি একটা নতুন টাইটেল আপনার দিলাম। ওকে, এবার আমরা বিভিন্ন আর্টিকেল থেকে তথ্য নেব। আপনারা যারা রিসার্চের কাজ করতে বলবেন নিশ্চয়ই বিভিন্ন আর্টিকেল থেকে আপনাদের তথ্য নেওয়া লাগবে। তো ধরুন, বুঝেন কিন্তু, ধরুন আমরা আমাদের গবেষণার প্রয়োজনে আমরা ধরেন এই যে সালমান সোহেল, এই আর্টিকেল থেকে আমরা তথ্য দিচ্ছি, খেয়াল করেন এই যে সালমান সোহেল, এই ওনাদের আর্টিকেল থেকে যে আমরা তথ্য যদি নেই, মনে করেন আমরা এই আর্টিকেল থেকে একটা লাইন আমরা নিলাম। ঠিক আছে, মনে করেন এই আর্টিকেল থেকে আমরা, কথার কথা এই আর্টিকেল থেকে আমরা একটা লাইন নিলাম, সালমান সোহেল ওনাদের আর্টিকেল থেকে একটা লাইন আমরা নিলাম। আচ্ছা, আমরা আপাতত এই স্টাইল দেখে দেন আমরা ভ্যানকুভারটা দেখাবো, ভ্যানকুভার বা ত্রিপলি দেখাবো। ওকে, আমরা একটা লাইন নিলাম। আচ্ছা, সালমান সোহেলের আর্টিকেল থেকে আমরা একটা লাইন নিলাম। তো আমাদের প্রথম কাজ কি, ইনটেক্স সাইটেশন করতে হবে, ইনটেক্স সাইটেশন করতে হবে। বলেন তো এই আর্টিকেলটা পাবলিশ 2021 সালে, চ্যাট বক্সে জানান তো আমাদের ইনটেক্স সাইটেশন কি হবে, চ্যাট বক্সে জানান তো ইনটেক্স সাইটেশনটা কি হবে, চ্যাট বক্সে জানান তো। ওকে, একজন বলছেন সালমান এন্ড সোহেল, না সালমান এন্ড সোহেল কেন হবে, একটু ভুল হয়েছে যিনি বলছেন। ওকে, রাইট রাইট, এখন এখন হচ্ছে, এখন এখন সবার হচ্ছে, এখন সবার হচ্ছে। খেয়াল রাখবেন বাক্যের শুরুতে হলে পুরাটার মধ্যে ব্র্যাকেট হবে না, বাক্যের শেষে হইলে কেবল পুরাটার মধ্যে ব্র্যাকেট, বাক্যের শেষে হইলে পুরাটার মধ্যে ব্র্যাকেট, আর বাক্যের শুরুতে হইলে শুধু সালের মধ্যে ব্র্যাকেট। ঠিক আছে, ওকে, তো আমরা ধরেন এটা ইচ্ছা, ন্যারেটিভ করলো ইচ্ছা, প্যারেন্থেটিক্যাল করলো ইচ্ছা। ওকে, তাহলে আমরা এই যে প্রথমটা আমরা যেটা করলাম, এটা কি ন্যারেটিভ না প্যারেন্থেটিক্যাল? উত্তর হচ্ছে এটা প্যারেন্থেটিক্যাল, বাক্যের শেষে করলাম।
এই একটা রেফারেন্স আমরা নিলাম। এটা রেফারেন্স, আমি একটু রেফারেন্স কালার কালার করে দিই, তাহলে আপনাদের চোখে ভালো করে দেখা যাবে। ওকে, কালার অন্য কালার করি তাহলে, একটু মোটা করে দিলাম। আচ্ছা, একটা লাইন আমরা সোহেল থেকে নিলাম। খেয়াল করবেন লাইনটা নেওয়ার পর কিন্তু লাইনটা প্যারাফ্রেজ করতে হবে। আমাদের আজকে আলোচনা প্যারাফ্রেজ নিয়ে না, এটা আমরা আর বললাম না, ঠিক আছে? ওকে, আমরা 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 ক্লাস আর 10-15 মিনিট হবে। ওকে, একটা লাইন নিলাম, এরপর ধরো আমরা আরেকটা আর্টিকেল পড়তে গেলাম। সেই আর্টিকেলটা হচ্ছে এইটা। মনে করেন এই আর্টিকেল থেকে আমরা একটা লাইন নিলাম, মানে আমরা এখন আরেকটা আর্টিকেল থেকে আরেকটা লাইন আমরা নিলাম। কথার কথা, আরেকটা আর্টিকেল থেকে আরেকটা লাইন নিলাম। আরেকটা আর্টিকেল থেকে আরেকটা লাইন নিলাম। লাইনগুলো ঠিক করে দেই। আরেকটা আর্টিকেল থেকে আরো 3টা লাইন নিলাম। এখন এই যে আর্টিকেলটা থেকে আমরা লাইনগুলো নিলাম, কথার কথা এটাও আমরা ন্যারেটিভও করতে পারি, প্যারেন্থেটিক্যালও করতে পারি, ঠিক আছে? এখানে অথর ছিল দুইজন, সেইখি এবং কস্টাকোস। তাহলে হবে কি সেইখি এন্ড কস্টাকোস। সেইখি, এই যে আমরা যে পিতে আপনাকে পড়াইছি, সেইখি এন্ড কস্টাকোস। সেইখি এন্ড কস্টাকোস, ঠিক আছে? যেহেতু এখানে দুজন অথর, এখন আপনি ন্যারেটিভও করতে পারবেন, প্যারেন্থেটিক্যালও করতে পারবেন, ঠিক আছে? আমি যদি এখন দেই, ধরেন এই যে সেইখি, এই যে সেইখি বলছে এন্ড এন্ড কস্টাকোস, কস্টাকোস। এবারে লিঙ্কিং ভার্ব লাগবে, মানে আপনার এখানে উপযোগী একটা লিঙ্কিং ভার্ব লাগবে, ঠিক আছে? এটা যে কোনো ভার্ব হইতে হইতে পারে। সেইখিয়ান কস্টাকোস, এরপর লাগবে ব্র্যাকেট, মানে সালটা লাগবে, আর্টিকেলের সাল। আমরা বলছি যে অথর এবং সাল হয়, অথর এবং সাল। ওকে, সেইখিয়ান কস্টাকোস, আর আর্টিকেল হলো 2024 সালের। আর্টিকেলটা 2024 সালের, সেইখি কস্টাকোস 2024। একটু দাঁড়ান, 1 সেকেন্ড। সেইখি কস্টাকোস, একটু, হ্যাঁ, 2024। এরপর একটা লিঙ্কিং ভার্ব লাগবে আর কি। লিঙ্কিং ভার্ব হচ্ছে যে ফাইন্ড দ্যাট, বা আপনি যেই শব্দটা মিলে আর কি, ঠিক ঠিক আছে, যে ফাইন্ড দ্যাট। ওকে, যে শব্দটা মিলে দিয়ে দিলেন, ঠিক আছে। আচ্ছা, সেইখি এবং কস্টাকোস। ওকে, এটা হলো, এটা করলাম আমরা কি, ন্যারেটিভ সাইটেশন। এটা হলো ন্যারেটিভ সাইটেশন। আগেরটা ছিল প্যারেন্থেটিক্যাল, এটা ছিল ন্যারেটিভ, ঠিক ঠিক আছে? ওকে, তারপর ধরেন আমরা আরেকটা, আমি মানে বিভিন্ন উদাহরণের মাধ্যমে বিষয়গুলো ক্লিয়ার করে করি আর কি। সেইখি এন্ড কস্টাকোস, আমরা কেউ লিভ না নেই, কারণ গুরুত্বপূর্ণ অনেক আলাপ আছে যেটা সামান্যর কারণে কিন্তু আপনার মিস হয়ে যাবে, ঠিক আছে? সামান্যর কারণে দেখা যায় আপনার এই এটা কিন্তু মিস হয়ে যাবে। সেই খেয়ান কষ্ট করে 2024 ফাইন দ্যাট, এই একটা করলাম। এরপর আমরা আরেকটা আর্টিকেল থেকে তথ্য নিই। ধরেন এবার আমরা সোহেল উনার আর্টিকেল থেকে তথ্য নিচ্ছি। সোহেল উনার আর্টিকেল থেকে কিন্তু তথ্যটা আমরা নিচ্ছি কার কাছ থেকে? ধরেন তথ্যটা আমরা নিচ্ছি রহমান এন্ড মতিন, উনাদের তথ্য দেখেন। এই যে রহমান এন্ড মতিন ইন্ডিকেট দ্যাট, আমরা এই যে রহমান এন্ড মতিন এদের কথাটা এখানে নিলাম আমাদের আর্টিকেলে। রহমান এন্ড মতিন ওনাদের লাইনটা নিলাম। এখন কি এই রহমান এন্ড মতিনের লাইনটা নিলে আমরা ক্রেডিট কি সোহেলকে দেবো না রহমান মতিনকে দেবো বলেন তো? ক্রেডিট কি সোহেলকে দেবো না রহমান মতিনকে দেবো বলেন তো? উত্তর হচ্ছে ক্রেডিট আমরা রহমান মতিনকে দেবো, কারণ তথ্যের মালিক কে? তথ্যের মালিক হচ্ছে রহমান এন্ড মতিন। আমরা রহমান এন্ড মতিনের আর্টিকেলটা পড়ে অবশ্যই শিওর হয়ে নেব, দেন রহমান এন্ড মতিনকে আমরা হচ্ছে রেফারেন্স দেবো, রহমান এন্ড মতিনকে আমরা রেফারেন্স দেবো, ঠিক আছে? তাহলে এই তথ্যের মালিক কে? রহমান এন্ড মতিন 2020। রহমান এন্ড মতিন 2020, এবং পূর্ণাঙ্গ রেফারেন্স কিন্তু রহমান এন্ড মতিনকে করতে হবে। রহমান এন্ড, এই যে রহমান এন্ড মতিন। একটু আমরা খেয়াল করি মনোযোগ দিয়ে, খুব গুরুত্বপূর্ণ কিছু কথা আছে, অত মিস হয়ে যাবে আপনাদের। রহমান এন্ড মতিন, মতিন 2020। শেষে হলে পুরাটার মধ্যে ব্র্যাকেট হয়, আবার আবার বলছি, শেষে হলে কিন্তু পুরাটার মধ্যে ব্র্যাকেট হবে। পুরাটার মধ্যে ব্র্যাকেট হবে, ঠিক ঠিক আছে? ওকে, তো এই গেল আমরা তিনজন অথরের কাছে তথ্য নিলাম। আমি একটু ডিফারেন্ট ডিফারেন্ট উদাহরণ দিই। এরপর ধর একটা পত্রিকা থেকে তথ্য নেব, এই যে ডেইলি স্টার, একটা পত্রিকা থেকে তথ্য নেব। কথার কথা আমরা এই ডেইলি স্টারের এই লাইনগুলো নিলাম আমাদের গবেষণার প্রয়োজনে। ডেইলি স্টারের আমরা এই লাইনগুলো নিলাম, মানে আমরা এখন একটা পত্রিকা থেকে কিভাবে তথ্য নেই সেটা সাইড করে দেখাচ্ছি। ডেইলি স্টার থেকে একটা তথ্য নিলাম। আচ্ছা, বলেন তো এখানে তথ্যের মালিক কি ডেইলি স্টার নাকি যাদের নাম আছে তারা? বলেন তো, তথ্যের মালিক কি ডেইলি স্টার নাকি যাদের নাম আছে তারা? যাদের নাম আছে।
রাইট, যাদের যেহেতু নাম আছে, তাহলে অবশ্যই আপনি ওদের নাম দেবেন। এখন নাম আছে কি, মেহরিন মুফতি চৌধুরী আর MH হায়দার। তাহলে চৌধুরী অ্যান্ড হায়দার, তাই না? চৌধুরী অ্যান্ড হায়দার, এটা হবে ইনটেক সাইটেশনে, চৌধুরী অ্যান্ড হায়দার। আর পূর্ণাঙ্গ রেফারেন্স কি হবে সেটা আমরা পরে আসতেছি। চৌধুরী অ্যান্ড হায়দার এটা হবে এখানে। ওকে, তাহলে আমরা দিলাম এখানে। ধর আমাদের লাইনটা এরকম, লাইনটা মিলাইতে হবে তো অ্যাকর্ডিং টু চৌধুরী অ্যান্ড হায়দার। চৌধুরী চৌধুরী অ্যান্ড হায়দার। আর্টিকেলের সালটা দেবেন, যেটা এক্সাক্ট সাল সেটাই দেবেন। ওই আর্টিকেল তো নিশ্চয়ই লেখা আছে আর্টিকেল সাল 2020, তাহলে আপনি অবশ্যই 2020 দেবেন। চৌধুরী অ্যান্ড হায়দার 2020, 2020 অ্যাকর্ডিং টু চৌধুরী অ্যান্ড হায়দার 2020, ডাউন গোয়িং ডট ডট ডট। এই যে, আচ্ছা, এটা কিন্তু আমাদের এই যে দেখেন চৌধুরী অ্যান্ড হায়দার 2020। এরপর আমরা এটাও হয়ে গেল, এটা আমরা পত্রিকাকে সাইড সাইড করলাম। তাহলে এভাবে আমরা সংস্থাকেও কিন্তু সাইড করতে পারবো। ঠিক ঠিক আছে, তো এখন সবগুলো দেখালে অনেক টাইম লাগবে। আহ আমি আর সবগুলা এখন দেখাচ্ছি না, আরো টুকটাক রেফারেন্সিং কিছু বিষয় আছে, সেগুলো মানে কাজ করতে গেলে এমনি পারবে না। এখন আমাদের পূর্ণাঙ্গ রেফারেন্সিং করতে হবে। দেখেন এখন আমাদের, আমরা এরপর কিন্তু ভ্যানকুভারটাও দেখাবো। দেখেন, আচ্ছা, তমাল আহমেদ লিখছেন যে আপনাদের কোনো পেইড ব্যাচ আছে কিনা, যা যদি জানাতেন। হ্যাঁ, আমরা রিসার্চ সেল বাংলাদেশ গত 5 বছর ধরে কোর্স করে, আমাদের একটা পেইড ব্যাচ আছে। কেউ চাইলে যুক্ত হতে পারেন, আমরা অগ্রিম ফি নেই না। কারো যদি মানে ক্লাস ভালো লাগে চাইলে আমাদের যুক্ত হতে পারেন। আমার আইডিতে ঢুকলেই মানে আপনারা মোর্শেদ আলম অথবা রিসার্চ সেল বাংলাদেশের পেজে গেলেই পাবেন। এই যে মোর্শেদ আলমের পেজে ঢুকলেই আপনারা এখানে রেজিস্ট্রেশন ফর্মটা পাবেন। 20 তারিখ থেকে, সেপ্টেম্বরের 20 তারিখ থেকে আমার একটা ব্যাচ শুরু হচ্ছে। অগ্রিম ফি লাগবে না, পঞ্চম ক্লাসের পর ফি নেওয়া হবে। পঞ্চম ক্লাসের আগে লিভ নিলে আর ফিও দেওয়া লাগবে না। কারো আগ্রহ থাকলে আমি কমেন্ট বক্সে দিয়ে দিছি, চাইলে ফর্মটা পূরণ করে রাখতে পারেন। যারা একান্ত আগ্রহী তারাই যুক্ত হয়েন, কারণ আমাদের অলরেডি পার্টিসিপেন্ট প্রায় হয়ে গেছে। কিন্তু মানে ক্লাস করবো না, শুধু শুধু 5টা ক্লাস ফ্রি করবো, এইভাবে যুক্ত না হয় ভালো। যাদের আগ্রহ আছে ওনারাই যুক্ত হলে ভালো হবে। তমাল আহমেদ, আশা করি বুঝতে পারছেন। ওকে, ভাইয়া। একটু জি, বলুন। হ্যালো। জি, ভাইয়া আমি লুবনা। হ্যাঁ, কেমন হ্যালো। লুবনা? হ্যাঁ হ্যাঁ, লুবনা, বলুন। লুবনা ভাই আমার হ্যাঁ। ডিপার্টমেন্টের। হ্যাঁ। ভাইয়া ওই যে একটু আগে সংস্থার কথা বললেন, এটা কি বাই এনি চান্স মানে আহ ইউনিসেফ বা ইউনেস্কো এরকম কিছু বোঝাচ্ছে? হ্যাঁ, সংস্থা, যে কোনো সংস্থা যাদের নামের সংক্ষিপ্ত রূপ আছে, তো সেই ক্ষেত্রে তাদের নাম হুম হুম। প্রথম বা তাদের নামের পূর্ণ রূপও হবে, সংক্ষিপ্ত রূপও হবে। তবে এইগুলা বা জার্নাল খুব মানে ফ্লেক্সিবল ভাবে দেখে আর কি, শুধু সংক্ষিপ্ত রূপ লিখলেও সমস্যা নেই। যেমন শুধু ডাব্লিউএইচও লিখলে হবে। আমি ডাব্লিউএইচও থেকে একটা তথ্য নিয়েছি, শুধু ডাব্লিউএইচও 2022 লিখলেও সমস্যা হয় না। ঠিক আছে, ওকে। ওকে। ওকে ভাইয়া। ওকে, তো আহ তমাল আহমেদ, আপনি MD সাদালাল লিখছেন, আই এম ইন্টারেস্টেড, মাই হোয়াটসঅ্যাপ নাম্বার। এত ওকে। না না, আপনি যদি কোর্সে যুক্ত হতে চান, পেইড কোর্সে, তাহলে অবশ্যই রেজিস্ট্রেশন ফর্মটা পূরণ করেন আমার আইডিতে গিয়ে বা রিসার্চ বাংলাদেশে গিয়ে। ওকে, আমরা আমাদের মূল ক্লাসে থাকি। তো দেখেন এখানে আমরা 4জনকে ইনটেক সাইটেশন আমরা দিয়েছি। এবার আমরা এদের পূর্ণাঙ্গ রেফারেন্স দেবো ম্যানুয়ালি। দেখেন, পূর্ণাঙ্গ রেফারেন্স আমরা এখন ম্যানুয়ালি দেবো। এখন পূর্ণাঙ্গ রেফারেন্স খেয়াল রাখবেন, যে কোনো অথর ডেট স্টাইলে, মানে APA, হার্ভার্ড, যেগুলো যেগুলো অথর ডেট স্টাইলে, এগুলো হবে হচ্ছে ABCD সিরিয়াল অনুযায়ী, ABCD সিরিয়াল অনুযায়ী হবে। ঠিক ঠিক আছে, মানে এমন না যে সোহেল উনার নাম আগে আসছে এই জন্য উনার নামটা আগে দেবো, এরকম না। এগুলো ABCD সিরিয়াল অনুযায়ী হবে। বা আপনি আগে সিরিয়াল ছাড়া দিলেও পরে এক ক্লিকে সিরিয়াল করা যায়, আমরা সেটা দেখাবো কিভাবে এক ক্লিকে সিরিয়াল করবেন। আগে আমরা পূর্ণাঙ্গ রেফারেন্স গুলো আগে এখানে দেই। যেমন প্রথম হলো সোহেল অ্যাটল 2021। আমার সোহেল অ্যাটল 2021, এটার পূর্ণাঙ্গ রেফারেন্স লাগবে। পূর্ণাঙ্গ রেফারেন্স আমরা কই কই পাবো? ওই যে টাইটেলটা যদি আমরা গুগল স্কলারে ছেড়ে দেই, তাহলে সোহেল অ্যাটল, টাইটেলটা যদি গুগল স্কলারে ছেড়ে দেই, তাহলে সোহেল অ্যাটলের আর্টিকেলের পূর্ণাঙ্গ রূপটা আমরা পাবো। দেখেন, এই যে সোহেল অ্যাটলের টাইটেলটা আমরা যদি, এই যে আপনাদের স্ক্রিনে একটু পরে দেখাচ্ছে। ওকে, আমরা সোহেল অ্যাটলের পূর্ণাঙ্গ রেফারেন্সটা গুগল স্কলারে ছেড়ে দিলাম। আর ছেড়ে দেওয়ার কারণে সোহেল অ্যাটলের রেফারেন্সটা আমরা পেলাম। এই যে সোহেল অ্যাটলের রেফারেন্সটা পেয়ে গেলাম, খেয়াল করেন। এরপর হচ্ছে যে সেইহি এবং কস্টাকস ওনাদের যে আর্টিকেলটা, সেইহি কস্টাকস, এটারও যদি আমরা টাইটেলটা গুগল স্কলারে সার্চ করি, ওকে, টাইটেল যে গুগল স্কলারে সার্চ করি, সেইহি এবং কস্টাকস, খেয়াল করেন।
ওকে, এখানে এই যে এদেরটাও পেলাম। একটু লিব না নেই, কারণ আমাদের একটু রেফারেন্সে কিছু ফরম্যাটিং এর ইস্যু ইস্যু আছে, এগুলা ভালো করে বুঝতে হবে। এই যে দিয়ে দিলাম এই দুইটা সেই কস্টাকোস। এরপর হচ্ছে রহমান এন্ড মতিন। রহমান এন্ড মতিন, এখন খেয়াল করেন, রহমান এন্ড মতিনের ক্ষেত্রে এদের রেফারেন্সটা কিন্তু ডিরেক্ট নাই এখানে। এটা হচ্ছে আমরা পেয়েছিলাম সোহেলের আর্টিকেলে। এবার আপনি সোহেলের যে আর্টিকেলটা, সেই আর্টিকেলের নিচে গেলেই রহমান এন্ড মতিনের নামটা পাবেন। এই যে রহমান এন্ড মতিন, আর সিরিয়ালে গেলেই রহমান এন্ড মতিন পাবেন। এই যে রহমান এন্ড মতিন দেখছেন, এই যে রহমান এন্ড মতিন, এই যে রহমান এন্ড মতিন, এদের রেফারেন্সটা আমরা পেয়ে গেলাম। তো এদের এই যে আর্টিকেলটা, আমি আমরা রহমানের মতিনের আর্টিকেলটা পেলাম। আপনারা দেখবেন যে এই টাইটেলে গুগল স্কলারে আছে কিনা। গুগল স্কলারে না থাকলে ম্যানুয়ালি করতে হবে। ওকে, আমরা এখন রহমানের মতিন এদের রেফারেন্সটা পাইলাম। এবার আমরা গুগল স্কলারে সার্চ করে দেখি যে এই গবেষণাটা এন্ট্রি আছে কিনা। যদি এন্ট্রি যদি না থাকে, তাহলে তো ম্যানুয়ালি করতে হবে। আর এন্ট্রি থাকলে তো আছে, এই যে রহমানের মতিন এখানে আছে। এই যে রহমানের মতিন, এটা আমরা এই পেজটাতে নিলাম, নিয়ে দেন হচ্ছে আমাদের এখানে বসালাম। এটা আমরা তিনটা স্ক্রিনে আঁকা আঁকি না করি প্লিজ। তিনটা ইনটেক্স সাজেশন বসালাম। এখন শেষেরটা হচ্ছে চৌধুরিয়ান হায়দার 2020, এবং শেষেরটা হচ্ছে একটা পত্রিকার রেফারেন্স। আর পত্রিকার রেফারেন্স গুলো কিন্তু গুগল স্কলারে থাকে না। আবার বলছি, পত্রিকার রেফারেন্সটা কিন্তু গুগল স্কলারে থাকে না। ফলে এটা আপনার ম্যানুয়ালি করতে হবে। এখন এই ম্যানুয়ালি কিছু কাজ করার ঝামেলার কারণে সফটওয়্যার ইউজ করা ভালো। তা আমরা আজকে সফটওয়্যার আলাপ করতেছি না। আমাদের রিসার্চ সেল বাংলাদেশ ইউটিউব চ্যানেলে গেলে সফটওয়্যারের ভিডিও পাবেন। আপনারা যদি জাস্ট রিসার্চ এলবিডির ওয়েবসাইট মানে ইউটিউব চ্যানেলে যান, তাহলে সফটওয়্যারের ভিডিওটা পাবেন জুটেরও। ওকে, এখন ধরেন এই যে চৌধুরী অ্যান্ড হায়দার, এদের রেফারেন্সটা আমাদের ম্যানুয়ালি এখন করতে হবে, যেটা একটু বোরিং কাজ। তাও চৌধুরী অ্যান্ড হায়দারটা আমি ম্যানুয়ালি করে দিচ্ছি। দেখেন, আমরা বলছি চারটা জিনিস লাগে: অথর, ডেট, টাইটেল, সোর্স। অথর স্ক্রিনে আঁকা আঁকি না করি প্লিজ। একজন স্ক্রিনে আঁকা আঁকি করতেছেন, এটা খুবই খারাপ অভ্যাস। ওকে, অথর, ডেট, টাইটেল, সোর্স, এই চারটা জিনিস লাগবে পূর্ণাঙ্গ রেফারেন্সের ক্ষেত্রে এপি স্টাইলে। তাহলে প্রথমে দিলাম অথর মেহরিন মুফতি চৌধুরী, আমি এটা ঠিক করতেছি একটু পরে। তারপরে সাল 2020, অথর দিলাম, ডেট দিলাম, এরপর যে টাইটেল। ওকে, আমরা টাইটেল দিলাম। টাইটেল, দেখেন আমি এখন ওই রিলিজটার রেফারেন্স আমি ম্যানুয়ালি বসাচ্ছি টাইটেল। আর এটা হলো সোর্স। সোর্স মানে জার্নালের ক্ষেত্রে সোর্স হবে জার্নালের নাম, ডিইউআই নাম্বার বা ইউআরএল। আর পত্রপত্রিকার ক্ষেত্রে শুধু ইউআরএল দিলে হবে। মানে সোর্স মানে এমন জিনিস যেটা দিলে একজন রিডার এটাকে খুঁজে পাবে। তো সোর্সের জায়গায় সবসময় ইউআরএল দিয়ে দিন, তাইলে হবে। ইউআরএল দিয়ে দিলেন, ঠিক আছে। এখন দেখেন, এই যে আমি এটাও করলাম। এখন অনেকে বলুন, ভাই এখানে মেহরিন মুফতি চৌধুরী, এটা কি নাম পূর্ণ নাম হবে না সংক্ষিপ্ত নাম হবে? এটা রেফারেন্সিং স্টাইল টু স্টাইল ভ্যারি করে। যেমন এপিএ তে হচ্ছে যে শেষ নাম দিয়ে, শেষ নাম দিয়ে প্রথম নামগুলা সংক্ষেপ আকারে যায়, যেন চৌধুরী এম এম, ঠিক আছে, এই চৌধুরী এম এম, হচ্ছে হায়দার এম এইচ, এরকম এখন কথা হলো, এগুলো মুখস্থ করা লাগবে না, কারণ সফটওয়্যার ইউজ করলে এগুলো অটোমেটিক হয়ে যায়। ম্যানুয়ালি করতে গেলে কষ্ট। ওকে, তাহলে এই ছিল আমাদের চারটা পূর্ণাঙ্গ রেফারেন্স। এখন এগুলো কি এভাবে রাখলে হবে? হবে না। কারণ এপিএ স্টাইল, অর্থাৎ যে কোনো অথর ডেট স্টাইলে এগুলো সিরিয়ালি হওয়া লাগবে। তো সিরিয়ালি হলে দেখেন, আগে চৌধুরী যাবে, পরে হয়তো সোহেল যাবে, এরপর শেখ যাবে, এরকম। তো একটা দুইটার ক্ষেত্রে এগুলো ইজি, কিন্তু আপনি যখন 200 রেফারেন্সের সাথে ডিল করবেন, তখন আপনি একটা একটা করে করতে গেলে অনেক কষ্ট হবে। এই জন্য এগুলোকে মার্ক করবেন, মার্ক করে আপনার এমএস ওয়ার্ডে যেখানে লেখা আছে A to Z, এই যে A to Z এখানে যাবেন, A to Z এখানে যাবেন, A to Z এখানে গেলেই, শর্টিং যাবেন, গেলে দেখবেন লেখা আছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফে ওকে দেবেন। ওকে, এবার দেখেন ওকে দিলেই আপনার এখন এবিসিডি সিরিয়ালটা কিন্তু হয়ে গেছে। আগে চৌধুরী, পরে রহমান, পরে শেখ, পরে সোহেল। এখন কিন্তু সিরিয়ালিংটা কিন্তু হয়ে হয়ে গেছে। এবং মার্ক থাকা অবস্থায় কন্ট্রোল টি দিলে রেফারেন্সিংটা স্টাইলিশ হয়ে যাবে, এবং এটাই হচ্ছে জার্নাল। এই পেজ এভাবে নেয়। আবার বলছি, মার্ক থাকা অবস্থায় কন্ট্রোল চেপে ধরে টি দিলে, মানে ক্যাপস লক অন থাকবে, কন্ট্রোল টি দিলে রেফারেন্সিংটা স্টাইলিশ হয়ে যাবে। স্টাইলিশ করাটা তো আমাদের ফ্যাক্ট না, ম্যান্ডেটরি না, তা করলে সুন্দর দেখায়, ঠিক আছে। তাহলে এবিসিডি সিরিয়ালিংটা খুব গুরুত্বপূর্ণ। এবিসিডি সিরিয়ালিংটা হচ্ছে আমাদের বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আর তাহলে এই গেল আমাদের, এই দেখেন এপি স্টাইলে আমরা করে ফেললাম। হার্ভার্ডও কিন্তু এরকম, এমএলএ অলমোস্ট এরকম। এমএলএ তো শুধু সালের জায়গায় পেজ নাম্বার থাকে। এমএলএ হচ্ছে যারা একটু নেট কানেকশন ওঠানামা করতেছে। আচ্ছা,
এমএলএ হচ্ছে যারা সাহিত্যে আছেন, সাহিত্য বিষয় তাদের জন্য এমএলএ। ওকে, এখন কথা হলো যারা আমরা এখানে ভ্যানকুভার স্টাইল বা আই ত্রিপুলি স্টাইল যারা ব্যবহার করি তারা আমরা কি কি করব। যারা আমরা আই ত্রিপুলি স্টাইল বা ভ্যানকুভার স্টাইল ব্যবহার করি তারা কি করব, হ্যাঁ, খেয়াল খেয়াল করেন কিন্তু, একটু খেয়াল করি। ধরেন এই লেখাটা আছে এপিএ তে, এটাকে আমি এখন ভ্যানকুভারে কিভাবে নেব। সফটওয়্যারে হইলে জাস্ট ওয়ান ক্লিকে নিয়ে নেওয়া যায়, সফটওয়্যারে যে কোনো একটা স্টাইলে কাজ করে ওয়ান ক্লিকেই সেটাতে যে কোনো স্টাইলে, দুনিয়ার যে কোনো স্টাইলে নিয়ে নেওয়া যায় সফটওয়্যারে। কিন্তু ম্যানুয়ালি করলে তার ওয়ান ক্লিকে নেওয়া যায় না। এখন দেখেন, সফটওয়্যারে যখন আপনি কাজ করবেন প্রথমে কে ছিল সোহেল, পরে কে শেখ। তাহলে এই যেখানে সোহেল, সোহেলের নামের সাথে দেবেন ওয়ান, এই যে ওয়ান। এরপর কে, এরপর হচ্ছে শেখ। মানে মানে যদি ভ্যানকুভার স্টাইল করতে হয় কিন্তু সিরিয়ালটা মেনটেন করতে হবে, ঠিক আছে। সোহেলকে ওয়ান দিয়ে সোহেলকে নিয়ে যাবেন উপরে, সোহেলকে নিয়ে যাবেন উপরে, ওকে। সোহেল এক নাম্বারে। তারপর দুই দুই নাম্বারকে, দুই নাম্বার হচ্ছে এখানে শেখি এবং এখন এই সোহেল এটল, এখানে সোহেল এটল না হয়ে হবে ওয়ান, ওয়ান। এরপর হচ্ছে শেখি অ্যান্ড কনস্ট্রাস 2024, এই 2024 জায়গা হবে টু। ঠিক আছে, আমরা এখন ভ্যানকুভার স্টাইল করতেছি। তাহলে শেখি অ্যান্ড কনস্ট্রাস, এই যে এখানে, এটাকে আমরা উপরে নিয়ে এসে দিলাম টু। ঠিক আছে, এরপর হচ্ছে কি রহমানের মতিন, এই যে রহমানের মতিন, এখানে ব্র্যাকেট হবে থ্রি। তাহলে এই যে রহমানের মতিন দিয়ে দিলাম থ্রি। আর শেষেরটা হলো চৌধুরিয়ান ইয়ে, এটাকে ফোর। আর চৌধুরিয়ান হায়দার ব্র্যাকেটে ফোর, ওকে, ব্র্যাকেটে ফোর। তাহলে দেখেন এই হয়ে গেল আমাদের কিন্তু ভ্যানকুভার স্টাইল। আবার এখানে এই ওয়ানের ফার্স্ট ব্র্যাকেটের জায়গায় থার্ড ব্র্যাকেট দিলে আমাদের হয়ে যাবে আই ত্রিপুলি স্টাইল। আবার ওয়ান এগুলো যদি মাথার উপর দেয়, এই যেখানে ধরেন হাঙ্গারের এই যে মাথার উপরে, যে এখানে গিয়ে এই যে এক্স স্কোয়ার এখানে গিয়ে যে ওয়ান টু গুলা মাথার উপরে হয়, তখন হয়ে যাবে আমেরিকান মেডিকেল মেডিকেল স্টাইল। ওকে, তো এখন ম্যানুয়ালি করলে একটু পেশাল বেশি, ঝামেলা বেশি, কিন্তু সফটওয়্যারে করলে তখন ইজি হয়ে যাবে আর কি, খুবই খুবই ইজি হয়ে যাবে। ঠিক আছে, তোমার ভাইয়া মাত্র জয়েন করলাম, রেকর্ড থাকবে কিনা, হ্যাঁ রেকর্ড থাকবে। জোটোটোর ক্লাসটা ইউটিউবে দেখতে চাই, ইউটিউবের নাম কি? ওকে, ইউটিউবের নামটাও বলে দিচ্ছি। আচ্ছা, একটু যদি, যেহেতু নাহলে ক্লাসটা অসম্পূর্ণ থেকে যাবে, যারা জোটোটোর ক্লাসটা দেখতে চান, অলরেডি আমি জোটোটোর ক্লাসটা আমাদের ওয়েবসাইটে ফ্রি করে দিছি, রিসার্চ হেল্প বিডি লিখে, রিসার্চ হেল্প বিডি লিখে সার্চ করলেই আমার নতুন ব্যাচ শুরু হয়ে যাবে, নাহলে আমি নিজে আরেকটা ক্লাস নিতাম। আচ্ছা, আগামীকালকে হচ্ছে যে কোয়ালিটেটিভ অ্যানালাইসিসের উপর একটা ক্লাস হবে, যারা কোয়ালিটেটিভ অ্যানালাইসিসে আগ্রহী তারা চ্যাট গ্রুপে বা আপনাদের মেইলে লিঙ্ক পাবেন। এই যে এটা আমাদের চ্যানেল, এই চ্যানেলে গেলেই আপনারা দেখবেন এই যে রেফারেন্সিং সফটওয়্যার জুটো নিয়ে আলোচনা, এই কাজগুলো তখন অটোমেশন হয়ে যাবে খুবই দ্রুত। আপনারা এখান থেকে এই ক্লাসটা দেখে নিন, তাহলে আজকের ক্লাসটা মানে পরিপূর্ণতা পাবে। ওকে, এখন আমি যেখানে ছিলাম সেটা দেখেন, এখন আমাদের কিন্তু এই যে হয়ে হয়ে গেছে। তো আমাদের ভ্যানকুভারের ক্ষেত্রে বা নাম্বারিং স্টাইলগুলোর ক্ষেত্রে ওয়ান টু থ্রি এই সিরিয়াল লিঙ্কটা মেনটেন করতে হবে, ঠিক আছে। তো আমরা এখন কিছু প্রশ্ন নেবে, এই ছিল ক্লাস। তো এখানে সবাইকে অনুরোধ করি আপনারা যে যে কোনো সোর্স থেকে রিসার্চ শিখুন, নিজের জন্যই শেখা দরকার। যেমন আজকে যে বিষয়গুলো শিখলেন এগুলো একাডেমিক কাজেও লাগবে, আবার হায়ার স্টাডির জন্য গেলেও কিন্তু লাগবে। যেমন আপনি হায়ার স্টাডিতে যদি স্যাম্পল রাইটিং দেন, সেখানে কিন্তু রেফারেন্সিং সহ স্যাম্পল রাইটিং কিন্তু আপনার দেওয়া লাগবে। আমি আজকে নিজে একটা সেশনে জয়েন ছিলাম ছয়টা ছয়টা থেকে, তো ওনারা কিন্তু স্পষ্ট বলে দিয়েছে যে আমরা যে রাইটিং স্যাম্পল ওদেরকে দেখাই, সেখানে অবশ্যই যেন রেফারেন্সিং অলা, মানে যেই ওরা দেখতে চায় আমাদের রেফারেন্সিং লেখার মান, এগুলো দেখতে চায়। তো এগুলো কিন্তু শেখাটা শুধুমাত্র রিসার্চের জন্য না, আরো নানাবিধ কারণেই খুব জরুরি। ঠিক আছে, ওকে। ভাই ও বলছেন ভাই সফটওয়্যার দিয়ে দেখান, সফটওয়্যারটা অলরেডি দেখানো হয়েছে। ওকে, তারপর ইউআরএল কিভাবে নেব, ইউআরএল কপি কপি করে নেবেন, এটা তো দেখাইছি। তারপর বলছেন ভাই কিভাবে যুক্ত হবো বুঝতে পারিনি। আচ্ছা, এটা তো আজকে এটা তো ফ্রি ক্লাস ছিল, যদি কেউ আমাদের পেইড ব্যাচে যুক্ত হতে চান, যদি যুক্ত হতে চান, আমরা কিন্তু ফ্রি অগ্রিম নেই না, 5টা ক্লাস পর্যন্ত ফ্রি নেওয়া হয় না, শুধু কন্টিনিউ করলেই 6 নম্বর ক্লাস থেকে ফ্রি নেওয়া হয়। তো যদি রিয়েলি কেউ ক্লাস করতে চান, তাহলে এই যে আমার মুর্শিদ আলমারিতে ঢুকলে লিঙ্ক পাবেন, বা এই যে রিসার্চ সেল বাংলাদেশের পেজেও পাবেন, এইটা পূরণ করে দেবেন যারা রিয়েলি আগ্রহী। আর আজকের ক্লাসের রেকর্ড আমাদের পেজে পেয়ে যাবেন, ঠিক আছে, পেজে আপনারা যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন, আমি এই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু দিয়ে দেবো। ওকে, এবার আমরা প্রশ্নগুলো নেই। রনি, আপনি হাত তুলছেন, আমরা কিছু প্রশ্ন নেই। আছে। জি ভাইয়া, আসসালামু আলাইকুম।
জি। আমার প্রশ্ন হচ্ছে ভাই, ইন টেক্সটে প্যারেন্থেটিক্যাল এবং ন্যারেটিভ দুইটা হচ্ছে গিয়ে মিক্সড হলে কোনো ঝামেলা আছে কিনা? না না, আপনি কোথাও ইনটেক্সট করবেন, কোথাও প্যারেন্থেটিক্যাল করবেন, সমস্যা নেই, কিন্তু একই রেফারেন্সের তো আর ইনটেক্সট প্যারেন্থেটিক্যাল দুইটাই করবেন না, তাই না? হ্যাঁ, হ্যাঁ। মানে আপনি কি এটা এটা বলবেন আর যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন আগামী ডিসেম্বরে নির্বাচন হবে, আবার ব্র্যাকেটে ডক্টর মোহাম্মদ ইউনূস, একই রেফারেন্সের নেগেটিভ প্যারেন্থেটিক্যাল হবে না, কিন্তু রিসার্চ আর্টিকেলে কোথাও নেগেটিভ হবে, কোথাও প্যারেন্থেটিক্যাল হবে। ওকে। হ্যাঁ আর হচ্ছে আমরা লাস্টে যখন ফুল রেফারেন্সটা লিখবো, তখন ভ্যানকুভার স্টাইলে 1 2 এগুলো ওই যে এবিসিডি ওই সিরিয়াল অনুসারে আমরা হচ্ছে করবো কিনা, হ্যাঁ, 1 2 3 নাম্বারিং এভাবে। স্টাইলের ক্ষেত্রে এবিসিডি সিরিয়াল, সরি, নাম্বারিং স্টাইলের ক্ষেত্রে সংখ্যা সিরিয়াল। আর অথর স্টাইল যেগুলা এপি আবার এগুলার ক্ষেত্রে হচ্ছে এবিসিডি সিরিয়াল। তো এগুলা সফটওয়্যারে করলে অটোমেটিক হয়ে যায়, একটু সফটওয়্যারে ক্লাস দেখেন। ঠিক আছে, ঠিক সফটওয়্যার আছে করলে ভাইয়া, automatic। ধন্যবাদ এত ওকে, সুন্দর ক্লাস নেওয়ার জন্য। আপনাকে অসংখ্য থ্যাঙ্কস। নিসুর রহমান বলছেন যে ব্যাচ কবে থেকে শুরু হবে? ব্যাচ নিয়ে প্রশ্ন বেশি। আহ, আমাদের কোর্সটা হচ্ছে একদম বিগিনারের জন্য, যে আজকের ক্লাসটা আমাদের রেগুলার ব্যাচের 3 নাম্বার ক্লাস। আপনারা বুঝতে পারছেন ক্লাসগুলো কিভাবে নেওয়া হয়। তো যারা আগ্রহী তারা আমার মোর্শেদ আলম আইডিতে ঢুকে বা রিসার্চ হেল্প বাংলাদেশের পেজে ঢুকে রেজিস্ট্রেশন করে রাখেন। রেজিস্ট্রেশন করতে তো টাকা লাগবে না, শুধু কোর্স কন্টিনিউ করলেই কেবল টাকা লাগবে। ঠিক আছে, আমাদের এই যে রিসার্চ হেল্প বাংলাদেশের পেজে গেলেই আপনারা দেখবেন পিন পোস্ট করা আছে আর কি, অ্যানাউন্সমেন্টটা। তো যারা রিয়েলি আগ্রহী তারা কন্টিনিউ করেন। 32টা ক্লাস হবে, 3 মাস ধরে ক্লাস হবে। কোর্স ফি 7,000 টাকা, এটা ইনস্টলমেন্টও দেওয়া যাবে। আগ্রহীরা চাইলে ক্লাস করে দেখতে পারেন। আমাদের 31তম ব্যাচ হবে আর কি এইটা। ঠিক আছে, তো ভাইয়া, জি আরেকটা কথা, জি। মানে আপনাদের কোর্সের মধ্যে ওই যে আদার্স যে সফটওয়্যার কাজগুলো আছে, স্টারা, হ্যাঁ হ্যাঁ এসপিএসএস, হ্যাঁ, এগুলো কি শেখানো হয়? হ্যাঁ আমরা সফটওয়্যার ওগুলার তালিকাগুলো আছে যে কোনটা কোনটা শিখবেন। ওকে, হেনা আপনি হাত তুলছেন, আপনি প্রশ্ন করুন। হেনা আপনি হাত তুলছেন, প্রশ্ন করুন। হ্যাঁ, কামরুন নাহার হেনা, আপনার কথা শুনতে পাচ্ছি না। আহ আপু আপনার কথা কিন্তু কেটে আসতেছে, প্লিজ, আপনার কথা কেটে আসতেছে, আমরা কেউ বুঝছি না, কিছু মনে নিন না কেমন। আপনার কথা কেটে, আপু আপনার কথা কেটে আসতেছে। উফ, আপু আপনার কথা কেটে আসতেছে। হ্যাঁ, আপু আপনার কথা কেটে আসতেছে, প্লিজ আপনি একটু পরে প্রশ্ন করলে মনে হয় ভালো হবে, কিছু মনে নিয়েন না। ওকে, আর কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করুন, আর কারো মানে প্রশ্ন থাকলে। সফটওয়্যার কিভাবে দেখবো সফটওয়্যারের কাজটা? ওটার ক্লাসটা আমাদের ইউটিউব চ্যানেলে আছে, ওটাও ফ্রি করে দেওয়া আছে। রিসার্চ হেল্প বাংলাদেশের ইউটিউব চ্যানেলে গেলেই সফটওয়্যারের ক্লাসটা দেখতে পাবেন। আচ্ছা আচ্ছা। ওটা ক্লাস দেওয়ার কি আজকের ক্লাসটা কমপ্লিট, মানে আমাদের তো দুটো সেপারেট ক্লাস, তো একটা তো আজকে নিয়ে নিলাম আমি এখানে ফ্রি, আর একটা ক্লাস আমাদের এই ওয়েবসাইটে দেখবেন লেকচার 4 রেফারেন্সিং সফটওয়্যার জোটেরও। হ্যাঁ, এই ক্লাসটা দেখলে তাহলে আপনার একদম রেফারেন্সিংটা পুরো ভাজা ভাজা হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে। আচ্ছা ওকে। আর এমনিতে কেউ যদি চান আমাদের, যদি কারো লাইভ ক্লাস করতে কষ্ট হয়, কেউ যদি চান আমাদের কোর্সের সবগুলা ভিডিও ম্যাটেরিয়ালসও কিনে নিতে পারবেন, আমাদেরকে নক দিলেই হবে। তো আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ নাম্বারটা যোগাযোগ করলেই হবে। যদি মানে আমাদের কোর্সের বিষয়ে কারো কোনো কোয়েরি থাকে আমি দিয়ে দিচ্ছি চ্যাট বক্সে, কেমন? বা আপনারা যারা হোয়াটসঅ্যাপ চ্যাট গ্রুপ আছে আপনারা তো জানেন, 01898942474, 01898942424। ওকে, প্রমি বলছেন ব্যাচের ক্লাস রেকর্ড থাকবে। হ্যাঁ, রেকর্ড থাকবে, ব্যাচের ক্লাস রেকর্ড থাকবে এবং লাইফ টাইম অ্যাক্সেস দেওয়া হবে। আর আজকের ক্লাসের রেকর্ডটাও দিয়ে দেবো। ঠিক আছে। হ্যাঁ, অজয় কর্মকার বলছেন পেইড কোর্স করলে কি লিগাল রিসার্চ শিখতে পারবো? হ্যাঁ হ্যাঁ, আমাদের কোর্স করলে আশা করি পারবেন। তো বলছেন পেমেন্ট ইনস্টলমেন্টে দেওয়া যাবে কিনা? হ্যাঁ, এটা পেমেন্ট ইনস্টলমেন্টে দেওয়া যাবে। ওকে, একজন বলছেন ইন্ট্রোডাকশনের উপর একটা ফ্রি ক্লাস চাই। ইন্ট্রোডাকশনের উপর একটা ফ্রি ক্লাস যদি কখনো সম্ভব হয় নেব, তবে আগামীকালকে আমরা একটু ভিন্ন টপিক কোয়ালিটেটিভ ডেটা অ্যানালাইসিসের উপর একটা ফ্রি ক্লাস হবে। এটা আরেকটা অর্গানাইজেশনের সাথে আমরা কোলাবোরেশনে করাচ্ছি ফ্রি ক্লাস। তো একজন বলছেন সাইকোলজি থেকে করতে পারবে কিনা? পারবে। ওকে। আহ শাহানাদ আবু বলছেন থ্যাংক ইউ সো মাচ আপু। আপু আপনাকেও থ্যাঙ্কস, আপনি পিএইচডি করছেন, আপনার জন্য শুভকামনা থাকলো। আর সবসময় ক্লাস নিলে আপনাকে পাওয়া যায়, এটা খুব ভালো লাগে, সিনিয়র হিসেবে থাকেন। থ্যাংক ইউ। ওকে, আর কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করুন।
আর কারো কোনো প্রশ্ন থাকলে কাইন্ডলি প্রশ্ন করুন। ওকে, একজন বলছেন যে সুন্দর ক্লাস হয়েছে। ওকে, আগামীকালকের ক্লাসটা, কালকে ক্লাস টাইম রাত 9টা, ওটাও ফ্রি ক্লাস হবে। ওটা হবে কোয়ালিটেটিভ ডেটা অ্যানালাইসিসের উপর, কেমন? ওকে, একদম বলছেন পিডিএফ দিয়েন, রাইট, পিডিএফটা দিয়ে দেওয়া হবে। একদম বলছেন সিরিয়াল রেফারেন্সিং এ সিরিয়াল মেনটেন না করলে সমস্যা কি? অবশ্যই ভ্যানকুভার স্টাইলে সিরিয়াল মেনটেন করতে হবে। ফাইন প্রশ্ন করছেন কোয়ান্টিটিভের কোনো ফ্রি ক্লাস হবে না, কোয়ান্টিটিভের কোনো ফ্রি ক্লাস হবে না, কোয়ালিটিভের উপর একটা ফ্রি ক্লাস হবে। একজন বলছেন 150টা পেপার কিভাবে ইজিলি রিভিউ করা যায়। 150টা পেপার রিভিউ করা অনেক কঠিন, কিন্তু কিছু টুলস আছে, টুলস দিয়ে করা যায়। নোটবুক, এলএম, সাই স্পেস, এই টুলস গুলা ইফেক্টিভলি ইউজ করতে পারলে এগুলো দিয়ে করতে পারবেন। পিডিএফটা কোথায় পাবো? পিডিএফটা ভিডিও যেখানে দেবো, ভিডিওর নিচে পিডিএফটা দিয়ে দেবো, ঠিক আছে? ওকে, আর কারো ভাই অথর বেসড এর যে রেফারেন্স ওইটাও কি মানে সিরিয়াল অনুযায়ী করতে হবে? অথর বেজ যে রেফারেন্স সেগুলো হচ্ছে এবিসিডি সিরিয়াল অনুযায়ী, আর সংখ্যা বেজ রেফারেন্স হচ্ছে সংখ্যা সিরিয়াল। আমার কথা বুঝছেন? হ্যাঁ, মানে ওইটাও করা লাগবে এবিসিডি অনুযায়ী। হ্যাঁ, অথর বেজ যেগুলো, এগুলো হচ্ছে সিরিয়ালটা হবে এবিসিডি অনুযায়ী নিচে, পূর্ণাঙ্গ রেফারেন্সটা। ওকে, আর ভাই আসসালামু এপিআই আলাইকুম ভাই। রেফারেন্সের যে গাইডলাইন ওটা কোথায় পাওয়া যাবে? গাইডলাইন আপনি এপিআই গুগলে সার্চ রেফারেন্সের। করলেই পাবেন, জাস্ট এপিএ গাইডলাইন লিখে সার্চ করলে এগুলো অ্যাভেলেবেল। আমি এই ফাইলগুলো আসসালামু দিয়ে দেবো। আলাইকুম ভাই। জি আপু, বলুন, বলুন। ভাই আসসালামু আলাইকুম। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। ভাই, ভাই এই রিসার্চের জন্য দেখা যায় যে বিভিন্ন গ্রাফ ম্যাপ তারপর হচ্ছে বিভিন্ন পিকচার জেনারেট করতে হয়। আপনারা কি ওগুলো আপনাদের এই কোর্সে মানে শিখান? আমাদের কোর্সে হচ্ছে গ্রাফ চার্ট এটা আছে, কিন্তু পিকচার জেনারেট যেটা আলাদা, মানে ম্যাপ ম্যাপ জেনারেট করা ওগুলো নাই। ঠিক ঠিক আছে, আপনি একটু কোর্স আউটলাইনটা দেখে নিন, তাইলে বুঝবেন। তবে ওগুলো খুব সিলি বিষয়, মানে আপনি, আমাদের তো 32টা ক্লাস, এর বাইরে টুকটাক যেগুলো, এগুলো নিয়ে উদ্যোগে শিখে ফেলতে পারবেন, এই আর কি। একটু কোর্স আউটলাইনটা দেখে নিন, তাইলে মানে কোর্সে কি কি ক্লাস করানো হবে সেই ক্লাসগুলোর তালিকা তাইলে পেয়ে যাবেন, ঠিক আছে, ঠিক আছে। জি ভাই, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। নভেম্বরে আমাদের কোনো ব্যাচ আছে না, আমাদের এই সেপ্টেম্বরের পরে এই বছর আর কোনো ব্যাচ নাই, পরের বছরের ফেব্রুয়ারিতে হয়তো একটা ব্যাচ হইতে পারে, আল্লাহ যদি বাঁচায় রাখে। ওকে, ওকে, আরিফ সর্দার একটা প্রশ্ন করছেন, এটা আপনি ভিডিওতে পাবেন, হ্যাঁ। অনার্স ফার্স্ট ইয়ারে আমাদের কোর্স করতে পারবে কিনা? আমাদের যে কোর্সটা আমরা করি এটা একটু বিগিনার কেন্দ্রিক। এখন যিনি অনার্স ফার্স্ট ইয়ার আছেন, আপনি চাইলে কোর্সটা পরেও করতে পারেন, কিন্তু যদি আপনার মনে হয় আপনি ক্যাপাবল আছেন, সময় আছে, করতে পারেন কোর্সটা। ওকে, তবে যারা রিয়েলি কোর্স করতে চান তারাই কিন্তু মানে ফর্মটা ফিল আপ করেন, কারণ আমাদের অনেকে আছে শুধু শুধু মানে একদমই কোর্স করার ইচ্ছা নেই, শুধু ফর্ম ফিল আপ করে রাখে। এতে আমাদের পরিশ্রম হয় বেশি, আমরা ফি অগ্রিম নিই না, তাই আমাদের হ্যাসেলটা বেশি হয়, এই আর কি। ওকে, এই আজকের ক্লাসের ভিডিওটা যারা রেজিস্ট্রেশন করছেন আপনাদেরকে মেইল করা হবে, প্লাস আপনারা যে হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা আছেন ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। আর কারো কোনো প্রশ্ন থাকলে জানাবেন। আসসালামু আলাইকুম।